নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ সুমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। আয় আমার সাথে। কোথায়? বাইরে সবার সামনে এক্ষুনি গিয়ে আমাদের বিয়ের কথাটা বলবি, চল। আপনার কথা শুনে এক প্রকার আঁতকে উঠল মাহা। হঠাৎ লোকটার এমন করার কি কারণ হতে পারে ভাবতেই লাগলো। মাহা, তুই যাবি না আমি একা গিয়ে বলে আসবো? এই রে, এখন এভাবে বলে দিলে তো সব সারপ্রাইজ শেষ। কিছুক্ষণ ঠোঁট কামড়ে ভেবে মুখ খুলল মাহা। এতগুলো গুরুজনেরা আছেন, সেইখানে আমি এইসব কথা কিভাবে বলবো? এরকম একটা ব্যাপারে মাহার এমন ভাবলেশীন আচরণ দেখে আপনার এবার নিয়ন্ত্রণ হারালো। মাকে একটানে নিজের সাথে মিশিয়ে বলল, কিভাবে বলবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি আর এক মুহূর্ত আমার বউ ছাড়া অন্য কোনো পরিচয় তোকে থাকতে দিব না। আপনার কথা বলার ধরন থেকেই ওর রাগের মাত্রাটা আন্দাজ করতে পারছে মাহা। কিন্তু কি এমন হলো যে এভাবে রেগে গেল মানুষটা? রাগের কারণ জানতে হলে আগে তো রাগটা কমাতে হবে। এদিক ওদিকে তাকিয়ে মাহা কি করা যায় ভাবতে লাগলো। তারপর চোখ বন্ধ করে আপনার কিছু বুঝে ওঠার আগেই একটা অভাবনীয় কাজ করে ফেলল মাহা। আপনারে দুগালে হাত রেখে কপালে আলতো করে ঠোঁট ছোয়ালো সে। আপনারে নিঃশ্বাসের গতি কমতে লাগলো। অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে মাহার দিকে তাকিয়ে আছে সে। মাহার নিজে থেকে মাহা এবার কানের কাছে ফিসফিস করে বলল, যা হয়েছে সবটাই সত্যি, এত অবাক হওয়ার কিছু হয়নি। রাগ কমলে এবার কি জানতে পারি স্যারের এত রেগে যাওয়ার কারণ? ধাতস্থ হয় আফনান। মাহাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে। মাহাও গিয়ে চুপচাপ পাশে বসে আফনানের উত্তরের অপেক্ষা করে। কিছুক্ষণ সময় নিয়ে মুখ খুলে আফনান। ওনারা তোর বিয়ে ঠিক করেছে মাহা। শোনা মাত্রই ফিক করে হেসে ফেলল মাহা। আফনান তার দিকে তাকাতেই তাতে দাঁত চেপে হাসিটা আড়াল করার চেষ্টা করে বলল, কার সাথে? কার সাথে মানে? যার সাথেই হোক তুই বিয়েটা করে নিবি। চেঁচিয়ে উঠল আফনান। আস্তাগফিরুল্লাহ, তা কখন বললাম? তাহলে জানতে চাচ্ছিস কেন কার সাথে? আমি বলে দিলাম মাহা, তোর বিয়ে নিয়ে দ্বিতীয় আরেকটা শব্দ যদি আমি কারোর মুখে শুনি, আমি সোজা তোকে তুলে নিয়ে বেরিয়ে যাব বাসা থেকে। আপনার হুমকিতে শুকনো ঢুকিল মাহা। শেষে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টাপাল্টা কিছু ঘটে না যায়। না, আর দেরি করা যাবে না। কোনো মতে সাহস জুগিয়ে বলল, আচ্ছা, আমি বাসায় যেয়ে সময় বুঝে সবাইকে জানিয়ে দিব বিয়ের কথাটা। একটু শান্ত হও। সিরিয়াসলি মাহা, এরপর তুই সময় যাচ্ছিস? আপনার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা এত কিছুর পরও এত শান্ত আছে কি করে? কোথায় সবাইকে গিয়ে ওদের বিয়ের কথাটা জানিয়ে দিবে তা না করে আরও সময় যাচ্ছে। মাহা আপনানের হাতটা ধরতে এলেই সরিয়ে নিল আফনান। মাহার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুই থাক তোর সময় নিয়ে, আর খবরদার আমার সাথে কোনো রকম যোগাযোগের চেষ্টা করবি না। কথাটা বলে এক মুহূর্ত দেরি করলো না আফনান। শব্দ করে দরজা লাগিয়ে বেরিয়ে গেল। ওদিকে আতঙ্কে চেহারা ফ্যাকাশে হয়ে গেল মাহার। লোকটার আগের মাথায় কিছু করে বসলে না না, সারপ্রাইজ দিতে গিয়ে শেষে আফনানের কিছু হয়ে গেলে সে সহ্য করতে পারবে না। পাশ থেকে মোবাইলটা তুলে নিয়ে নিজেও হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। উদ্ভ্রান্তের মতো ছুটছে মাহা। ছুটতে ছুটতেই বারবার ডানে বামে তাকাচ্ছে সে। এত অল্প সময়ে তো আপনাদের বেরিয়ে যাওয়া সম্ভব না। পরক্ষণে নিজের মন থেকে যেন উত্তর আসলো, হ্যাঁ সম্ভব। আপনার রেগে গেলে সবই সম্ভব। লিফটে ওয়েট না করে সিঁড়ি বেয়ে দৌড়ে নেমে এসে বেসমেন্টে আপনাদের গাড়িটা দেখে স্বস্তির হাত ছাড়ল মাহা। তবে তার স্বস্তির নিঃশ্বাসটা 2 মিনিটও স্থায়ী হলো না। যখন তাকে বেসমেন্টে দেখে ড্রাইভার এগিয়ে এসে তার হাতে গাড়ির চাবিটা দিয়ে বলল, স্যার গাড়িটা পার্ক করে চাবিটা উপরে দিয়ে আসতে বলেছিলেন, কিন্তু একটু আগে স্যারকে রিসেপশনে দেখে চাবিটা দিতে যাব তার আগেই স্যার বেরিয়ে গেলেন। চাবিটা তাহলে কি আপনিই রাখবেন আপা? মাহার কপালে দুশ্চিন্তার ভাঁজটা আরও গাঢ় হলো। হাত বাড়িয়ে চাবিটা নিয়ে বলল, আপনি উপরে যান, মামুনিরা কখন বের হবে শুনে ওই গাড়ি করে পৌঁছে দিয়েন। আমি এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। ড্রাইভার হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উপরে চলে গেল। চিন্তায় মাথা কাজ করছে না মাহার। এত রাতে একা বেরিয়ে গেলে মার মামুনি রাগ করবেন। আবার আপনারও গাড়ি ছাড়া এভাবে কোথায় বেরিয়ে গেল কে জানে। কোন দিক সামলাবে ভেবে পাচ্ছে না। চোখ বন্ধ করে কিছু একটা ভেবে মামুনির ফোনে একটা টেক্সট করে গাড়ি স্টার্ট দিল মাহা। গন্তব্য বাসা।
হাতে সময় খুব বেশি নেই। আপনার যদি বাসায় না গিয়ে থাকি তাহলে আবার অন্যদিকে ছুটতে হবে। আপনার বাসায় ফিরে এসেছে কিছুক্ষণ হলো। বাসায় ফেরার উদ্দেশ্য তার একদমই ছিল না। মাকে একটা উচিত শিক্ষা দেওয়ার প্রয়াসেই ভেবেছিল দুদিন শহর ছেড়ে অন্য কোথাও গিয়ে বসে থাকবে, কারোর সাথে যোগাযোগ করবে না। কিন্তু ওই জবে থেকে মাহার সাথে নিজের জীবন জড়িয়েছে, তার নিজের ইচ্ছে অনিচ্ছা সব বিসর্জন দিয়েছে। যে কোনো কিছু করার আগে মাহার উপর সে কাজের কি প্রভাব পড়বে তা 100 বার ভেবে তারপর সিদ্ধান্ত নিতে হয় আফনানের। এই অভ্যাসের পেছনে মাহার প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই। মাহা কখনোই তার কোনো কাজে বাধা দেয়নি, অধিকার থাকা সত্ত্বেও হস্তক্ষেপ করেনি তার স্বাধীনতায়। বরং যে কোনো কিছু করার আগে সেটাতে মাহার কোনো ঝুঁকি শঙ্কা থাকলে আপনার নিজেই পিছিয়ে এসেছে। তেমনটাই হয়েছে আজ। আজকে সে চাইলেই অন্য কোথাও চলে যেতে পারত, কিন্তু মাহা তো তাকে খুঁজে না পেয়ে হাত গুটিয়ে বসে থাকতো না। নিজের মতো আফনানকে খুঁজে বেড়াতো। এত রাতে আফনানকে খুঁজতে গিয়ে নিজের ক্ষতির কথা দুবার ভাবতো না। তাই বরাবরের মতো এবারও আফনানের মাহার প্রতি এই দায়িত্ববোধ আর ভালোবাসার আড়ালে অভিমানটা সযত্নে চাপা পড়ল। নিজের মত বদলে সোজা বাসায় চলে এলো সে। তবে চলে এলেও এই অভিমানটা এত সহজে ভুলবে না সে। বাসায় থেকেও মাহাকে কীভাবে ভোগাতে হয় ভালো করেই জানা আছে তার। হাত ঘড়িটা বিছানার পাশে ক্লজেটে খুলে রেখে গায়ে এলিয়ে দিল আফনান। চোখ বন্ধ করে কয়েকবার জোরে শ্বাস নিল। হঠাৎই কি মনে করে ঘড়ির দিকে তাকিয়ে বাঁকা হাসল সে। হাসিটা মিলিয়ে যাওয়ার আগেই ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। সাথে সাথেই নিজের উপর আত্মবিশ্বাসটা আবারও কয়েক গুণ বেড়ে গেল আফনানের। কোনো রকম তাড়াহুড়া না করে ধীরে সুস্থে বিছানা ছেড়ে উঠে আসলো। জগ থেকে গ্লাসে পানি নিয়ে বসে খেলো। ওদিকে কলিং বেল বন্ধ হওয়ার বদলে দ্বিগুণ হলো। অস্থিরতায় মাহার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে। মাথায় দুশ্চিন্তা জেঁকে বসেছে। আফটান কি তাহলে বাসায় নেই? এত সব আকাশ পাতাল ভাবনার মাঝে সশব্দে দরজা খুলে গেল। দরজার পাশে মানুষটাকে দেখে চোখ বন্ধ করে লম্বা শ্বাস ফেলল মাহা। মুখে হাত দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। মুখে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে দরজা ছেড়ে ভেতরে চলে গেল আফনান। ওদিকে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল মাহা। এত রাগ, তাকে কিছু বলার সুযোগটা অবধি দিল না। তবে আফনান যে বাসায় আছে এটা ভেবেই শান্ত হলো মাহা। এতক্ষণ যেন দম আটকে ছিল। বাসায় যখন আছেই যত রাগ করেই থাকুক না কেন মাহা ঠিক মানিয়ে ফেলবে ওকে। ভেতরে এসে দরজাটা লাগিয়ে নিজের রুমে গেল মাহা। আগে ফ্রেশ হওয়া দরকার, ঘেমে নিয়ে একাকার অবস্থা। আফনানকে ঠান্ডা করতে হলে আগে নিজেকে ঠান্ডা হতে হবে। তাছাড়া আফনানের অভিমানের মাত্রাটাও আন্দাজ করতে পারছে মাহা। আয়নার সামনে দাঁড়িয়ে টুকটাক জুয়েলারি খুলতে খুলতে মুচকি হাসল মাহা। এই অভিমান আফনান ঠিক কতক্ষণ টিকিয়ে রাখতে পারে দেখতে চায় সে। তাই কোনো রকম তাড়াহুড়া না করে ফ্রেশ হতে চলে গেল। নিজের রুমে এক নাগারে পায়চারি করছে আফনান। আর সেকেন্ডে 3 বার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝি মাহা আসবে, তার মান ভাঙানোর চেষ্টা করবে, তাকে রেগে থাকতে দেখে উতলা হবে, কিন্তু সে কিছুতেই কথা বলবে না। এসব ভেবে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে মাহার অপেক্ষা করছে আফনান। অথচ মেয়েটা আসার নামই নেই। শেষে অধৈর্য হয়ে রুম থেকে বেরিয়ে আশেপাশে চোখ বুলালো। মাহা তো নেই এদিকে। কি করছে রুমে গিয়ে? আফনানের থেকে এখন অন্য কি এমন ইম্পর্টেন্ট হতে পারে মাহার কাছে? ক্রোধে হাতগুলো মুষ্টিবদ্ধ হলেও আফনানের। যা খুশি করুক, সে আর দেখতে যাবে না। নিজের রুমে এসে ঠাস করে দরজাটা আটকে দিল আফনান। মাহার এমন ভাবলেশীন আচরণে এতক্ষণ বিরক্ত লাগলেও এখন সেটা সূক্ষ্ম কষ্টে রূপ নিয়েছে। সে রেগে আছে জেনেও মাহার এরূপ আচরণ দেখে বুকের কোথাও টনটনে ব্যথা অনুভব করলো আফনান। মনের কোণে মাহার ভালোবাসা নিয়ে সূক্ষ্ম সংশয় উকি দিল। মাহা কি তবে এখনো মন থেকে তাকে মেনে নিতে পারেনি? 1 ঘন্টা লম্বা শাওয়ার নিয়ে বেরোলো মাহা। টাওয়াল দিয়ে চুলগুলো কোনো মতে মুছে আলমারি থেকে সেই ম্যাজেন্টা শাড়িটা বের করে আনলো। সেটা দিকে তাকিয়ে আফনানের সকালের কাজগুলো মনে পড়তেই নিঃশব্দে হেসে ফেলল সে। মিনিট 15 সময় নিয়ে যত্ন করে শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালো। সাজার ইচ্ছে থাকলেও কেন যেন আয়নায় নিজেকে দেখে আর সাজলো না মাহা। আঁচলটা ছেড়ে দিয়ে চুলগুলো পিঠে ছড়িয়ে দিল। সবশেষে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা নিয়ে আফনানের রুমের দিকে পা বাড়ালো সে। বারান্দায় দাঁড়িয়ে আছে আফনান। আজ বোধহয় অমাবস্যা। আকাশে চাঁদ তারা কিছুই স্পষ্ট নয়। নিকষ অন্ধকারে পরিপূর্ণ চারপাশ। ভেবেছিল আকাশের দিকে তাকিয়ে কষ্টগুলো হালকা হবে।
অথচ আকাশটাও আজ বেঁকে বসলো। সাবধানে রুমের দরজা খুলে ভেতরে এলো মাহা। ঘরের লাইট নেভানো, কেমন একটা গুমট পরিবেশ। বারান্দায় মৃদু আলো একটা লাইট জ্বলছে কেবল, তার আলোতেই বুঝতে পারলো আফনান সেখানে দাঁড়িয়ে আছে। সন্তর্পণে হেঁটে আফনানের পেছনে দাঁড়ালো মাহা। ডাকার সাহস হচ্ছে না। আফনান কিভাবে রিয়েক্ট করবে কে জানে। মাহা দ্বিধাদ্বন্দ্বের মাঝেই পেছনে ঘুরল আফনান। মাহা একদম পেছনে দাঁড়িয়ে থাকায় মৃদু ধাক্কা লাগলো দুজনের। মাহা নিজেকে সামলে নিল, থমকে দাঁড়িয়ে রইল আফনান। তার চোখ দুটো সম্পূর্ণ স্থির মাহার উপর। কয়েক মিনিট কেটে গেল ওভাবেই। এই অন্ধকারে তুমুল স্নিগ্ধতা নিয়ে দাঁড়িয়ে আছে মাহা। তার এই স্নিগ্ধ সিক্ত রূপ চারিদিকে তীব্র দ্যুতি ছড়াচ্ছে যেন। আফনান মাহার মাথা থেকে পা অবধি চোখ ঘুরিয়ে আনলো একবার। এটা অবশ্যই তার কল্পনা। বাস্তবে মানুষ এতটা সুন্দর হতেই পারে না। এই সৌন্দর্য নিঃসন্দেহে অপার্থিব। মাহার ভেজা চুল গড়িয়ে কয়েক ফোঁটা পানি আফনানের গায়ে পড়তেই ঘোর কাটলো আফনানের। পরপর মাহা তার এক হাত টেনে নিল, ধরিয়ে দিল সেদিনের সেই আংটির বক্সটা। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আফনানের। এক পলক বক্সের দিকে তাকিয়ে মাহার দিকে পুনরায় কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করলো সে। শুনতে পেল প্রেয়সীর কোমল কণ্ঠস্বর। জ্ঞান হওয়ার পর থেকেই যাকে আমার উপর সমস্ত অধিকার দিয়ে দিয়েছিলাম, তাকে নতুন করে সেদিন আর কি অধিকার দিতাম আফনান? আফনান নিশ্চুপ, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করছে অতি আকাঙ্ক্ষিত কিছু শোনার আশায়। হৃদস্পন্দন অস্বাভাবিক বেশি। মাহা এগিয়ে এসে আফনানের পাশাপাশি দাঁড়ালো। আলতো করে এক হাতে জড়িয়ে বলল, আমার ভীষণ অভিমান হয়েছিল আফনান, তুমি যখন বলেছিলে তোমাকে মন থেকে মেনে নিয়ে আংটিটা পরতে। আমার সমস্ত ভালোবাসার অনুভূতিকে তুমি তুচ্ছ করে দিয়েছিলে এই কথাটা বলে। কারণ আমি তো তোমাকে অনেক আগেই ভালোবেসে মন থেকে নিজের লাইফ পার্টনার হিসেবে মেনে নিয়েছিলাম। তুমি কখনো বুঝতে পারোনি, কষ্ট দিয়ে গেছো আমাকে। তাই সেদিন তোমাকে আষ্টে পৃষ্ঠে নিজের জীবনের সাথে জড়িয়ে প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও ফিরিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম আমার থেকে দূরে সরিয়ে তোমাকে ঠিক ততটাই ভোগাবো যতটা তুমি আমাকে ভুগিয়েছ। অন্তত আমাদের বিয়ের কথাটা সবাই জানার আগ অবধি আমি সাময়িক তোমাকে একটা শাস্তি দিতে চেয়েছিলাম। আর তুমি ভেবে বসে আছো আমি তোমাকে নিজের উপর অধিকার দেইনি, নিজের বর হিসাবে মেনে নিতে পারিনি। পাশ ফিরে চাইলো আফনান। মাহার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমাকে নিজ মুখে কখনো মেনে নেওয়ার কথা বলেছিলি ভালোবাসিস আমাকে? মুখে বলাটাই সব? আফনান নিশ্চুপ। যতই গাম্ভীর্য দেখাক না কেন, ভুল তো তার হয়েছেই। সে কখনো বুঝতেই পারেনি তার এত অপমান, অবিশ্বাস, খারাপ ব্যবহারের পরও মাহা তাকে এতটা ভালোবাসতে পারবে। সে ভেবেছিল নিতান্তই বাবার চাপে পড়ে বিয়েটা করেছিল মাহা। তাই তো নিজের সংশয় কাটাতে মাহাকে সেদিন আংটিটা পরে তাদের সম্পর্কের স্বীকৃতি দিতে বলেছিল। অথচ মেয়েটা বরাবরের মতো আজও তাকে ভুল প্রমাণ করে জিতে গেল। আফনানের ভাবনার মাঝে একটা অভাবনীয় কাজ করে ফেলল মাহা। আফনানের দু হাত ধরে হাঁটু মুড়ে সামনে বসে গেল। তীব্র আকুতি নিয়ে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি আফনান, অনেক অনেক বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি জড়িয়ে আছো। আমার একটা ভাবনাও তুমি বিহীন নয়। প্লিজ আমাকে নিজের করে নাও। আমি জানি না ঠিক কিভাবে তোমাকে চাইলে তুমি আমাকে ফিরিয়ে দেবে না। শুধু একটা কথাই বলবো, আমি মুখে বলি বা না বলি, আমার জীবনে একমাত্র ভালোবাসা তুমি আফনান। কবুল বলার পর মুহূর্ত থেকেই আমি মনে প্রাণে তোমাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। তোমার প্রতি থাকা আগের ভালোবাসা বিয়ের পর কয়েক গুণ হয়ে গিয়েছিল, কিন্তু বলতে পারিনি কখনো। অপেক্ষা করে গিয়েছি তোমার বুঝে নেওয়ার, আশায় থেকেছি কবে তুমি আমাকে মন থেকে বউ বলে মেনে নেবে। আর কথা বলতে পারে না মাহা। প্রবল কান্নার দমকেই নিজের শরীরের ভার ছেড়ে দেওয়ার আগে আফনান ধরে ফেলে। মার কথাগুলো শোনার সময় কখন যে নিজের চোখেই ভিজে গিয়েছিল বুঝতেই পারেনি আফনান। মাকে ধরে নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে দেয় আফনান। কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে থাকে নির্নিমেষ। এই ছোট্ট পাখিটা কি করে এত প্রগাঢ় অনুভূতি নিজের ভেতর জমিয়ে রেখেছিল এতদিন। অথচ সে কত কিছু ভেবে কষ্ট পাচ্ছিল। আফনান মাহার গালে হাত রেখে কপালের ঠোঁট ছোঁয়ায়। চোখ বুজে আসে মাহার। সব অপেক্ষার তবে অবসান হলো আজ। আফনান বক্স থেকে আংটিটা বের করে মাহার হাতটা টেনে নিয়ে সযত্নে পরিয়ে দিয়ে বলে, আজকের পর থেকে তোর সমস্ত অনুভূতি বুঝে নেওয়ার দায়িত্ব আমার, আর সাথে এই গোটা মাহাটাও একান্তই আমার। আলতো হেসে আফনানকে দু হাতে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে মাহা।
আফনানও শক্ত হাতে জড়িয়ে নেয় নিজের সাথে। বুকের ভেতরে তীব্র প্রশান্তির ঢেউগুলো আজ থামবার নয়। কতটা সময় পেরিয়ে গেছে খেয়াল নেই কারোরই। বড় ঘড়ির ঘন্টাটা বাজতেই চোখ মেলে মাহা। আফনান থেকে দূরে আসতে চাইলেও বাধা দেয় আফনান। অস্ফুট স্বরে বলে, অনেক বছরের তৃষ্ণা মাহা, এত সহজে মিটবে না। এত রাত হয়ে গেছে, ঘুমাবে না? ছাড়ো, আমাকে যেতে দাও। নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে মাহা। অথচ আফনান তাকে আরো কাছে টেনে নেয়, কানের কাছে ফিসফিসিয়ে বলে, অসম্ভব। মাহা, আমার একটা ইচ্ছে পূরণ করবি? তড়াক করে আফনানের কাঁধে হেলিয়ে রাখা মাথাটা সোজা করে মাহা। ভীত দৃষ্টি নিবদ্ধ করে আফনানের চোখে। হঠাৎ এরকম ভাবে কি চাইতে পারে আফনান? বলা বাহুল্য, আফনানের কথাটা আর পাঁচটা কথার মতো স্বাভাবিক শোনালো না। ইচ্ছেটা শুনতে মাহা অস্ফুট স্বরে বলল, হুম। আফনান মাহার দুগালে হাত রাখলো। গম্ভীর দৃষ্টিতে চোখ বুলালো সারা মুখে। মেয়েটা কি ভয় পাচ্ছে? কিছু সময় তাকিয়ে থেকে বলল, কখনো যদি আমার কিছু হয়ে যায়, আমার জায়গাটা ভুলেও কাউকে দিয়ে দিস না মাহা। যে পরিস্থিতি আসুক না কেন, তোর পাশে অন্য কারো ছায়া দেখলেও আমার ভেতরটা শেষ হয়ে যায় মাহা। জীবন তো একটাই। এই ছোট্ট জীবনে আমি তোর সিকি ভাগ্য কাউকে দিতে পারবো না, মরে গিয়েও না। আফনানের কণ্ঠে স্পষ্ট বিষাদের সুর। প্রতিটি শব্দ যেন মাহার রন্ধ্রে রন্ধ্রে সেই বিষাদ পৌঁছে দিচ্ছে, কাঁপুনি ধরিয়ে দিচ্ছে সারা শরীরে। কেন বললো আফনান এমন? গালে রাখা আফনানের হাত দুটো হালকা করে সরিয়ে দিল মাহা। বারান্দা থেকে উঠেই রুমে চলে এলো। মানুষটা সবসময় এমন করে। মাহা খুশি সহ্য হয় না একদম এনার। এত সুন্দর মুহূর্তগুলোর মাঝে এমন একটা কথা না বললেই চলছিল না ওনার। অভিমানের রং ছড়িয়ে গেল সারা মুখে। এই বাজে লোকটা সাথে আর এক মুহূর্ত থাকবে না বলে দরজা খুলে হাঁটা ধরল। আপনার নির্বিকার দাঁড়িয়ে আছে বারান্দায়। প্রেয়সীর অভিমানটা তার কাছেও স্পষ্ট। ইদানিং কেন জানে না মনে হয় মাহার সাথে সার্বক্ষণিক থাকার এই সুখটা বুঝি বেশি দিন স্থায়ী হবে না। এই অদ্ভুত অনুভূতির কোনো উপসংহারে আসতেই পারেনি আফনান। শত ভেবেও আজ মাহা যখন তাকে ভালোবাসার কথা বলল, তখন প্রশান্তির ঢেউয়ে ভেতরটা ছেয়ে গেলেও কোথাও মনে হয়েছিল সে না থাকলে মাহার এই ভালোবাসা অন্য কেউ ভাগ বসালে। মাহার পাশে অন্য কাউকে ভাবলেও প্রতিবার গা শিউরে উঠে আপনারে। মাকে সে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে। মাহার জীবনে সে ছাড়া অন্য কাউকে মাহা মেনে নেবে না, এটা আপনার জানে। কিন্তু পরিস্থিতি বলেও একটা ব্যাপার আছে যে, কখনো এমন পরিস্থিতি এলে মাহাও যদি বাধ্য হয়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন যে মাহাকে কথাটা বলে ফেলেছিল বুঝতেই পারেনি। আর তাতে অভিমান করে ঘর ছেড়েছেন উনি। বারান্দা থেকে মাহার রুমে পা বাড়ায় আফনান। মেয়েটা দুনিয়ার সবার কাছে স্ট্রং থাকলেও তার সাথে অল্পতেই অভিমান করে বসে। এই অভিমান কমাতে আজ কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। রাত 1টার সময় কে পার্সেল পাঠাতে পারে ভেবে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে মাহমুদ। তার সামনে বিশাল ব্ল্যাক রোজের একটা বুকে, একটা বার্থডে কেক, এছাড়াও ছোট বড় অনেকগুলো গিফট নিয়ে কয়েকজন ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। মোবাইল বের করে ডেট চেক করলো মাহমুদ। 25শে জুলাই। ও, আজ তো তার বার্থডে। তাহলে কেউ সারপ্রাইজ দেওয়ার জন্য এসব পাঠিয়েছে। মৃহকুচকে একবার ভাবলো মা নয় তো। পর মুহূর্তেই মনে হলো এটা মায়ের কাজ হতেই পারে না। তাহলে কি ওর ছোট বোন মাহি? গিফটগুলো রিসিভ করে ডেলিভারি লোকদের বিদায় করলো মাহমুদ। রুমে এসে মাহির নাম্বারে ডায়ালের আগেই ফোন বেজে উঠল। এত রাতে এই নামটা মোটেও এক্সপেক্ট করেনি সে। চোখ মুখ শক্ত করে ফোন রিসিভ করলো। শুনতে পেল একটি উচ্ছ্বসিত মেলি কণ্ঠস্বর। হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। এত রাতে কেন ফোন করছিস মিতু? মিতু যেটুকু উচ্ছ্বাস নিয়ে ফোন করেছিল সবটাই নিভে গেল মুহূর্তেই। এই লোকটা সবার সাথে মিষ্টি করে কথা বললেও তার বেলা এত কার্পণ্য কেন? কেন এই রূঢ় ভাব? কেন ফোন করতে পারি না? না, কেন পারি না? আর কেউ তো করেনি। অন্য কেউ আর আমি কি এক? অবশ্যই এক। আমার কাছে বাকিরা যেমন তুইও সেরকম মিতু। তোরা সবাই আমার ক্লাসমেট, আমার বন্ধু, এর চেয়ে বেশি কিছু না। চেঁচিয়ে বলল মাহমুদ। মিতু যে তাকে পছন্দ করে এটা শুরু থেকেই বুঝতে পেরেছিল সে, তাই বারবার এড়িয়ে গেছে একে। কিন্তু এই মেয়ে কিছুতেই পিছু ছাড়তে নারাজ। সেদিন এত ভালো করে বুঝিয়েছিল, তাও কাজ হয়নি। মাহমুদের চেঁচানোতে তেমন কাজ হলো না। মিতু আগের ন্যায় কোমল কণ্ঠে বলল, সারপ্রাইজ পছন্দ হয়েছে? ও, তাহলে তোর কাজ। আমিও ভাবলাম।
কি ভেবেছিলি তোর মাহা পাঠিয়েছে? বিদ্রুপের স্বরে বলল মিতু। মাহার নাম শুনে চমকালো মাহমুদ। মিতু মাহার কথা কিভাবে জানলো, নাকি আন্দাজের উপর বলেছেন? আমি কি ভাবছি এটা তোর ভাবার দরকার নেই মিতু। কাল তোর অ্যাড্রেসে এগুলো ফেরত যাবে, রিসিভ করে নিস। আর ভবিষ্যতে তুই যতবারে এমন করবি ততবারে এভাবে ফিরিয়ে দিব। ফোনের উপাশে চোখ বন্ধ করে ফেলল মিতু। গড়িয়ে পড়ল নোনা জল। এতটা অবহেলার কি আসলেও সে যোগ্য? তুই আমাকে এইভাবে ইগনোর করছিস মাহার জন্য তো। তুইও ঠিক এইভাবে প্রত্যাখ্যান হবি ওর থেকে, মিলিয়ে নিস। মাহার ব্যাপারে তোর কাছে কিছু শুনতে চাই না আমি। মা আফনান স্যারকে ভালোবাসে। ও কোনোদিন তোকে ভালোবাসতে পারবে না। মিথ্যে আশা নিয়ে কতদিন থাকবি মাহমুদ? আর্তনাদ করে বলল মিতু। মাহার পাশে আফনানের নাম শুনে কানে ঝাঁঝিয়ে উঠল মাহমুদের। বারবার কানে কানে বাজতে থাকলো, মাহাত তোকে কোনোদিনও ভালোবাসতে পারবে না। পরক্ষণেই তার ছেলে সুরে বলল, ডাক্তারি ছেড়ে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়া শুরু করলি কবে থেকে মিতু? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের কথা বুঝতে অ্যাস্ট্রোলজার হতে হয় না মাহমুদ। তুই এতগুলো দিন মাহাকে কাছ থেকে দেখেও বুঝতে পারিসনি, অথচ আমি কয়েক ঘন্টায় বুঝে ফেলেছিলাম। স্যার রুমে আসার সাথে সাথেই মাহার অভিব্যক্তি পাল্টে যাওয়া, দৃষ্টিতে লজ্জার ভয় সংমিশ্রণ নিয়ে স্যারের দিকে মাহার তাকিয়ে থাকা, স্যারের মাহাকে ওষুধ খাওয়ানো, এইসব দেখে তুই কিছু না বুঝলেও আমার কিন্তু বুঝতে দেরি হয়নি যে মাহা আফনান স্যারকে ভালোবাসে। নিজের রাগ নিয়ন্ত্রণের তীব্র চেষ্টায় ব্যর্থ হয়ে ফোনটা ছুঁড়ে ফেলল মাহমুদ। মেয়েটা যা নয় তাই বলবে, আর সেও তা শুনে মাহাকে ভালোবাসা কমিয়ে ফেলবে? অসম্ভব। বিড়বিড় করে বলে ওঠে, মাহা আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমার একার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। এই জীবনে মাহা ছাড়া দ্বিতীয় কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। মাহার রুমের আলোগুলো নেভানো দেখে কপালে ভাঁজ পড়ল আফনানের। এইটুকু সময় মেয়েটা আলো নিভিয়ে ঘুমিয়েও পড়ল। অন্ধকারে সুইচবোর্ড হাতড়ে লাইট অন করার আগেই নরম দুটো হাত পেছন থেকে জড়িয়ে ধরল আফনানকে। অন্ধকারেও বুঝতে অসুবিধা হলো না হাতের মালিককে। আলতো করে হাতের উপর হাত রেখে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাসনি কেন? আজকে ঘুমানো বারণ। পিঠে আদরে নাক ঘষে বলল মাহা। চোখেতে ঘুরে দাঁড়ালো আফনান। মাহার চোখে দৃষ্টি স্থির করলো। আচ্ছা আলোয় আফনানে সে দৃষ্টি মাহার ভেতরটা এফোড় ওফোড় করে দিল। এভাবে তাকে তাকে মারতে চাইছে নাকি লোকটা? কি চাইছিস মাহা? উষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো আফনান। তোমাকে। দৃঢ় জবাব মাহার। বলতে দেরি নেই, মাহাকে আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে ফেললো আফনান। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ভেবে বল, আমি একবার কাছে এলে আর কিন্তু দূরে সরাতে পারবি না। দূরে সরানোর দরকার নেই তো। মামুনি তখন আমাদের বিয়ের কথাই বলেছিল। আগামী মাসের শেষে আমাদের ওয়েডিং রিসেপশন। তোমাকে সারপ্রাইজ দিবে ভেবে কেউ বলেনি এতদিন। আফনানের বুকে মুখ গুজে একদমই বলে গেল মাহা। কথাটা শোনা মাত্রই মাহার মুখটা দুহাতে উঁচু করলো আফনান। কিছুক্ষণ সময় নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, মাস শেষ হতে তো অনেক দেরি মাহা। আমার যে তোকে এই মুহূর্তে প্রয়োজন। অদ্ভুত শিহরণে মাহার সমস্ত লোম দাঁড়িয়ে গেল। ইঙ্গিত দিয়ে গেল অচেনা কোনো ঝড়ের। অস্ফুট স্বরে বলতে নিল। আমি তো। কথা শেষ হওয়ার আগেই ঠোঁটে আঙ্গুল চেপে ধরল আফনান। পরপর তুলে নিল কোলে। এগিয়ে গেল তাদের সম্পর্কে নতুন সূচনার দিকে। উষ্ণ এই রাতের প্রতি প্রহরে এক নতুন আফনানকে আবিষ্কার করল মাহা। চোখের উপর কড়া সূর্যের আলো পড়তেই কপাল কুঁচকে এলো মাহার। হাত দিয়ে চেহারাটা আড়াল করেও খুব একটা লাভ হলো না। আরো ঘুমের মাঝে রুমে জেন্টস পারফিউমের তীব্রতায় মস্তিষ্ক সজাগ হলো তার। চোখ দুটো পুরোপুরি মেলতেই সামনের আয়নায় আফনানকে দেখতে পেল সে। নেভি ব্লু শার্টের হাতাটা কোণে পর্যন্ত কোটানো, বাম হাতের ব্ল্যাক ঘড়িটা যে কারোর নজর কাটতে সক্ষম। পরনে গ্রে কালার ফর্মাল প্যান্ট, ব্রাশ দিয়ে চুলগুলো সেট করতে ব্যস্ত আফনান। সব মিলিয়ে এই মুহূর্তে আফনানকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে মাহার। বিছানায় আছোয়া হয়ে তাকে বলহীন দেখেই চলেছে সে। সাথে ভাবছে এই নিশ্চয়ই সুন্দর কোনো স্বপ্ন। আমাকে দেখা শেষ হলে উঠে রেডি হয়ে নে। আয়নার মধ্য দিয়ে মাহার দিকে তাকিয়ে বলল আফনান। মুহূর্তেই মাহা যেন ফুঁসে ফেল। আফনানকে এত সকালে নিজের রুমে দেখে সব কেমন তালগোল পাকিয়ে গেল। রাতের কথাও বেমালুম ভুলে গেছে বোধহয়। কয়েকবার পলক ফেলে আফনানের দিকে বোকা চাহনিতে প্রশ্ন ছুড়ল, তুমি এত সকালে এখানে কি করছো?
আফনান ঘুরে তাকালো, মুখে মিটিমিটি হাসি নিয়ে মাহার ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ল। লুক অ্যাট ইয়োর সেলফ। শোনা মাত্রই ভ্রু কুচকে ফেলল মাহা। মাথাটা নামিয়ে নিজের দিকে তাকাতে চোখ কপালে ওঠার জোগাড়। তার পরনে আফনানের কালকে টি শার্ট। সাথে সাথেই খিচে চোখ বন্ধ করে ফেলল মাহা। ফুপির বাসা থেকে আসার পর রাতের সব কিছু মস্তিষ্ক যেন পরপর সাজিয়ে তার চোখের সামনে তুলে ধরছে। এতক্ষণ আফনানের সামনে করা নিজের বোকামির কথাগুলো ভেবে চেহারায় রক্তিম আভা ফুটে উঠল তৎক্ষণাৎ। অথচ আফনানের অবিচল দৃষ্টি মাহার উপর। এভাবে তাকিয়ে থেকে মাহাকে বিব্রত করতে বেশ লাগছে তার। খানিকক্ষণ আইঢাই করে মাহা নমনীয় কণ্ঠে জিজ্ঞেস করল, কখন উঠেছো? আমাকে ডাকোনি কেন? ডাকার সময় পেলে তো ডাকবো। এবারে চোখ তুলে চায় মাহা। তখনই আফনান সারা রুম থেকে একবার চোখ ঘুরিয়ে এনে বলে, রুমটার কি অবস্থা করে রেখেছিলি? শাড়ি, জুয়েলারি এগুলো এভাবে কেউ এদিক ওদিক ফেলে রাখে? ওগুলো গোছাতে গিয়েই তো ডাকার সময় পাইনি। তেতে উঠল মাহা, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি করেছি। আমি তো কতবার বলেছিলাম এগুলো গুছিয়ে অন্তত চেঞ্জ করে আসি। তুমি তো তারা দেখিয়ে। এইটুকু বলেই দাঁত দিয়ে চেপে ধরলো মাহা। ঘাড় ঘুরিয়ে ফেললো অন্যদিকে। সাথেই বুঝতে পারলো আফনানের তাকে আরেকবার লজ্জায় ফেলার প্রয়াস। আফনান এবার সশব্দে হেসে ফেললো। মাহার দিকে ঝুঁকে এসে বলল, থামলি কেন? আমি তারা দেখিয়ে কি বল? তুমি একটা জাতা। মৃদুস্বরে কথাটা বলেই মাহা আফনানকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। মাহা ওয়াশরুম থেকে বের হয়ে বাইরে সকলের আওয়াজ শুনে বুঝতে পারলেন মামুনিরা চলে এসেছেন। ড্রায়ার দিয়ে ভেজা চুলগুলো কোনো মতে শুকিয়ে দ্রুত ডাইনিংয়ের দিকে পা বাড়ালো। ডাইনিংয়ে আফনান সানা খেতে বসেছে, মুনিয়া সার্ভ করছে। সাথে চলছে রুহিয়াপুর বিয়ের গতকালকের অনুষ্ঠান নিয়ে বিস্তর আলোচনা। মা ইতস্তত পায়ে সানার পাশে চেয়ার টেনে বসে গেল। মুনিয়া গেল রান্নাঘরে আফনানের জন্য গরম পরোটা আনতে। মাহা প্লেটে অমলেট তুলে নিতে নিতে সানাকে উদ্দেশ্য করে বলল, কাল তোমরা ওখানে থেকে গিয়েছিলে কেন মামুনি? চলে আসলেই পারতে, আমি একা একা ছিলাম। সাথে সাথে মাহার দিকে পাশ ফিরে চাইলেন সানা। গম্ভীর কণ্ঠে বললেন, একা ছিলি? খালি মুখে বিষম খাওয়ার জোগাড় হলো মাহার। আর চোখে আফনানকে দেখে নিল একবার। বেটা তাকে বিপদে ফেলে আয়েশ করে জুস খাচ্ছে। সানা মাহার সামনে ভেজিটেবলের বাটিটা এগিয়ে দিতে দিতে বললেন, তোদের বয়সটা আমিও পার করে এসেছি। অ্যাক্টিং করতে হলে এমনভাবে করবি যাতে কেউ বুঝতে না পারে। আমার চলে না আসতে যে কারোর অসুবিধা হয়নি তা বেশ বুঝতে পারছি। কথাটা বলেই মুখ টিপে হাসলেন সানা। মা সবে রুটির টুকরোটা মুখে পুড়েছিল। মামুনির কথা শুনে নাকে মুখে খাবার খেয়ে কাশি শুরু হয়ে গেল। রান্নাঘর থেকে ছুটে এলেন মুনিয়া। মেয়ের পিঠে মালিশ করতে করতে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, কতবার বলছি খাওয়ার সময় তাড়াহুড়ো করবি না একদম। হসপিটাল কি তোর পালিয়ে যাচ্ছিল? আমি ঠিক আছি মা। দুঢক পানি খেয়ে স্বাভাবিক হয়ে বলল মাহা। আপনার দিকে চাইতেই দেখলো ওর দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসছে আফনান। ভ্রু কুচকে ফেলল মাহা। অসহ্য কোথাকার। নিজের রুমে ড্রয়ার আলমারি বেশ খানিকক্ষণ হাজরে কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে লিভিং রুমে এলো মাহা। টিভি স্ট্যান্ডের নিচ থেকে মেডিসিন বক্সটা তুলে নিতেই আফনান পেছনে এসে দাঁড়ালো। কি খুঁজছিস? পেইন কিলার। আপনার দিকে এক পলক তাকিয়ে আবারও খোঁজায় মনোযোগ দিল মাহা। আপনার দুপায়ে গিয়ে মাহাকে ধরে নিজের দিকে ঘোরালো। নরম কণ্ঠে জানতে চাইল, শরীর বেশি খারাপ লাগছে? একটু। আপনার দিকে না তাকিয়ে বলল মাহা। আজ তাহলে হসপিটালে যেতে হবে না, রেস্ট নে। চকিতে ঘুরে তাকালো মাহা। অস্থির কণ্ঠে বলল, পাগল হলে এর জন্যই ডিউটি বাদ দিব? মেয়েটার কথা শুনে আপনার হেসে ফেল। তীক্ষ্ণ সেই হাসি সৌজাকে মাহার বুকে তীরের ন্যায় বিঁধল। মাহার কপালে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলোকে কানের পিছনে সযত্নে গুজে দিল আফনান। পরপর মাহার ডান হাতটা তুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, পাগলই তো, না হলে এরকম একটা বউ রেখে এতগুলো রাত একা কি করে থাকলাম? মাহার কান দুটো গরম হয়ে এলো তৎক্ষণাৎ। তীব্র লজ্জার হাত থেকে বাঁচতে নিজেকে কোনো মতে ছাড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করল সে। হসপিটালে নিজের ক্যাবিনে বসে আছেন প্রফেসর রিজওয়ান। ঘড়িতে বাজে 9:10। আফনানকে ডেকে পাঠিয়েছেন তিনি। তার জন্যই অন্য কাজ বাদ দিয়ে ওয়েট করছেন এখানে। ছেলেটা তার অত্যন্ত স্নেহের। একটা ছেলে হিসেবে যা যা গুণ থাকা দরকার তার সবটাই সৃষ্টিকর্তা ঢেলে দিয়েছেন এর মধ্যে।
তার সবথেকে প্রিয় স্টুডেন্টও এই আফনান। অসাধারণ ব্যক্তিত্ব এই ছেলেটার। এতগুলো বছর কাছ থেকে দেখেও এত চমৎকার একটা বিষয় মাথায় আসেনি তার। অথচ কাল রাতে তার স্ত্রী যখন তাদের মেয়েটার জন্য ভালো পাত্রের খোঁজ নিতে বলল, তখনই চট করে আফনানের নামটাই মাথায় এসেছিল তার। ফলস্বরূপ আর একদিনও বিলম্ব না করেই আজ আফনানকে ডেকে পাঠিয়েছেন তিনি। যদিও কাজের জায়গায় এ ধরনের আলোচনা শোভা পায় না, কিন্তু ছেলেটা যে পরিমাণ ব্যস্ত থাকে তার থেকে আলাদা সময় পাওয়াটাই টাফ। তাই ভাবলেন আজ মোটামুটি একটু কথা বলে এগিয়ে রাখবেন, পরে একদিন আফনানের সময় হলে বাসায় ডাকবেন। দরজায় কড়াঘাতে শব্দ শুনেই ভাবনা থেকে বেরোলেন রিজওয়ান। গলা উঁচিয়ে বললেন, প্লিজ কাম ইন। ধীর পায়ে হেঁটে ভেতরে আসলো আফনান। স্যার ইশারা করতেই সামনের চেয়ারে বসে বলল, সরি স্যার, আপনি 9টায় দেখা করতে বলেছিলেন, একটু লেট হয়ে গেল। ইমার্জেন্সি একটা পেশেন্ট দেখে এলাম। আরে নো প্রবলেম মাই সান, তোমার ব্যস্ত শিডিউল থেকে আমাকে যে এইটুকু সময় দিয়েছো এতেই আমি খুশি হয়েছি। প্রফুল্ল কণ্ঠে বললেন রিজওয়ান। স্যার আপনার যতক্ষণ প্রয়োজন আমি আছি, আপনি প্লিজ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এবারে নড়েচড়ে বসলো রিজওয়ান। সব কথা আগে ভেবে রাখলেও এভাবে বলতে গিয়ে কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। সহসা এমন প্রস্তাবে ছেলেটা আবার কিছু মনে করবে না তো? কোনো মতে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলেন তিনি। আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না আপনার। আমি আবার ভনিতা করেও পারি না। আমার একটা মেয়ে আছে জানোই তো, এবার মেডিকেলে 3rd ইয়ারে উঠলো। মেয়ের মা এবার তার বিয়ের কথা ভাবছে বুঝলে। এটুকু বলতেই জড়তা যেন আবারও গ্রাস করলো ওনাকে। ওদিকে বিচক্ষণ আফনানের বুঝতে দেরি হলো না স্যারের সহসা এই জরুরি তলবের কারণ। আর ওনার অপ্রস্তুত হাবভাবেই যা বোঝার বুঝে গেল সে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই মুখ খুলল আফনান। স্যার আপনাকেও একটা গুড নিউজ জানানোর ছিল। আফনানের কথাটা যেন ভাবনার অথৈ সাগরে পাওয়া শক্ত খুঁটির ন্যায় লাগলো রিজওয়ানের কাছে। এই ভালো আপনার নিজে থেকে কোনো একটা কথা তুলুক, তাহলে দুজনের মধ্যে আবহাওয়াটা স্বাভাবিক হবে। তারপর আলাপের এক পর্যায়ে বিয়ের কথাটা তুলবেন তিনি। তাই সহস্য মুখে বললেন, গুড নিউজ বলে ফেলো আপনার। গুড নিউজ শোনাতে কেউ এতক্ষণ ওয়েট করে নাকি? কিন্তু স্যার আপনি কিছু বলবেন বলেছিলেন। আম ছাড়ো ওসব, আগে তোমার নিউজটা বলো। বেশ আগ্রহ নিয়ে আফনানের দিকে চেয়ে আছেন রিজওয়ান। ঠোঁটে প্রশস্ত হাসি। আফনানের এই মুহূর্তে হাসিও পাচ্ছে, আবার দুঃখও হচ্ছে। যার দরুন চেহারায় গাম্ভীর্যটা ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারছে না। হালকা কেশে গলা পরিষ্কার করে বলল, স্যার আমি বিয়ে করেছি, একদমই ঘরোয়াভাবে হয়েছে। নানা ব্যস্ততায় কাউকে জানানো হয়নি এখনও, কিন্তু এবার মা চাইছেন সবাইকে নিয়ে বড় করে একটা রিসেপশন করতে। এই সামনের 25 তারিখে সব কিছু মিলিয়ে একটা ডেট ফিক্সড করা হয়েছে। আপনার হাত নেড়ে নেড়ে নিজের মতো কথা বলেই যাচ্ছে। ওদিকে রিজওয়ানের মুখের হাসিটা নিপতে নিপতে একসময় পুরোপুরি মিলিয়ে গেল। ঘটনার সারসংক্ষেপ বোঝার চেষ্টা করছেন তিনি। স্যার আপনি আমার পিতৃতুল্য, তাই কাজের জায়গায় আপনাকে জানালাম সবার আগে। কার্ড প্রিন্ট হয়ে গেলে আমি নিজে বাসায় গিয়ে ইনভাইট করে আসব। বিনয়ী সুরে কথাগুলো বলে থামলো আফনান। ওদিকে রিজওয়ানের কোনো ফিরতি কথা না শুনে হালকা করে আবার ডাকলো সে। স্যার। চমকে আফনানের দিকে পূর্ণ দৃষ্টিতে চাইলেন তিনি। এতক্ষণ অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। কংগ্রেচুলেশন আপনার, শুনে অনেক খুশি হলাম। তবে তোমাকে দেখে কখনোই মনে হয়নি তুমি বিবাহিত। মলিন মুখে বললেন রিজওয়ান। আফনান ঘাড় চুলকে ছোট করে হাসলো। ধন্যবাদ স্যার, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই, বউকে নিয়ে একদিন দেখা করে যেও। স্যার আপনি কিছু বলছিলেন শুরুতে। আফনানের কথায় বিব্রত হয়ে পড়লেন রিজওয়ান। চশমাটা খুলে ডেস্কে রেখে বললেন, ওই আর কি, তেমন কিছু না। আমার মেয়েটার জন্যে ভালো কাউকে পেলে জানিও তো। মেয়ের মা খুব চিন্তায় থাকি। অবশ্যই স্যার, আমি চেষ্টা করব। ঠিক আছে আপনার, আজ তাহলে যাও, তোমার অনেকটা সময় নিলাম। ছি কি বলছেন স্যার, আপনার যখন প্রয়োজন ডাকবেন, আসছি। মৃদু হাসলেন রেজওয়ান। ভাবলেন সব ভালো বোধ হয় সবার জন্য না। মাহার ডিউটির আওয়ারটা শেষ হয়েছে অনেকক্ষণ। অনেকদিন পর সব ফ্রেন্ডদের একসাথে হওয়ার সুযোগ হয়েছে আজ। তাই হসপিটাল থেকে বেরিয়ে ক্যাম্পাসের সামনে আড্ডা দিচ্ছে সবাই। হাসাহাসি গল্পের মাঝখানে গেটের বাইরে রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা মাহমুদের দিকে চোখ যায় মাহার। সাথে একটা মেয়েও আছে। মেয়েটাকে দূর থেকে স্পষ্ট চিনতে না পারলেও দেখতে মিতুর মতোই লাগছে মাহার। মাহমুদকে দেখে ভীষণ রেগে আছে বলে মনে হচ্ছে। মিতু হাত নেড়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত।
মাহা এবার থাকতে না পেরে বাকিদের বলে চলে এলো। মাহমুদের পেছনে যেয়ে দাঁড়াতেই মৃদু চুপ হয়ে গেল, হাত উঠিয়ে নিজের চোখ মুছে নিল। মাহার এবার চিন্তা শুরু হলো। মাহমুদ, মাহার কণ্ঠ শুনে চকিতে পেছনে তাকালো মাহমুদ। মাহাকে এভাবে দেখে অপ্রস্তুত হলো কিছুটা, জোর করে হাসার চেষ্টা করে বলল, আরে মাহা, কি অবস্থা বলো? মাহা তীক্ষ্ণ দৃষ্টিতে মৃত্যুকে দেখলো একবার, পরপর মাহমুদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছিল। মিতু কাঁদছে কেন? কি বলেছিস তুই ওকে? ঘাবড়ে গেল মাহমুদ। মাহা আবার কিছু শুনে ফেলেনি তো? একটু আগের ঘটনাগুলো ভাবতে লাগলো। মিতু আজকে সব সীমা অতিক্রম করে ফেলেছিল। এতবার মানা করা সত্ত্বেও ভালোবাসি ভালোবাসি বলে মাথা খারাপ করে দিচ্ছিল। তাও সহ্য করে নিয়েছিল মাহমুদ, কিন্তু যখনই মাহাকে নিয়ে বলতে শুরু করলো আর সহ্য হয়নি তার। রেগে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছে আর তাতেই ইনি কেঁদে ভাসাচ্ছেন। মাহার দিকে তাকিয়ে গলা শুকিয়ে এলো মাহমুদের। মেয়েটা আবার এসব শুনে ফেলে যদি তাদের বন্ধুত্বটা শেষ করে দেয়, মাহার উপর এই সামান্য অধিকারটুকু সে হারাতে পারবে না কিছুতেই। অস্থির কণ্ঠে বলল, তেমন কিছু না, এভাবে দাঁড়িয়ে না থেকে চলো ক্যাম্পাসে গিয়ে বসি। মৃত্যু মেয়েটা তখনও চোখের জল মুছছে। মাহা ভাবলো আগে পরিবেশটা হালকা করা দরকার, তারপর মাহমুদের সাথে আলাদা করে মৃত্যুর ব্যাপারে কথা বলবে সে। মাহমুদ, তোকে একটা কথা জানানো হয়নি। মিতু, তোকেও বলছি। মাহমুদ আগ্রহ নিয়ে তাকালেও মিতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে এখান থেকে ছুটে চলে গেলে শান্তি পেত। অসহ্য লাগছে সবকিছু। সামনের 25 তারিখ আমার ওয়েডিং রিসেপশন। তোদেরকে এখনই বলে রাখলাম, পরে ডিটেলস দিয়ে দিব। আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, কবে কিভাবে এইসব হলো, বিয়েটা কবে হলো, তোকে জানাইনি কেন। আমি একটা কথাই বলবো, আমি জানানোর মতো অবস্থায় ছিলাম না, বাট এখন তোদের সব প্রশ্নের উত্তর দিতে আমি রেডি। বলে ফেল এক এক করে, কি জানতে চাস? এক নাগারে কথাগুলো বলে দম নিল মাহা। মাহমুদ হতবিহ্বল হলেও সচকিত দৃষ্টিতে চাইল মৃত্যু। চোখ ঘুরিয়ে একবার মাহমুদকে দেখল, ঠোঁটের কোনায় বিদ্রুপের হাসি। এরপর মাহাকে বলল, বেশি কিছু জানতে চাইবো না মাহা, আমাদের ভাইয়ার নামটা জানতে পারি? মাহাজন এবার লজ্জা পেল। এরা সবাই তো আপনাকে চেনে, এখন এভাবে আপনাদের নামটা বলতেও আরক্তিম হচ্ছে তার চেহারা। মাহমুদ তীক্ষ্ণ দৃষ্টিতে মাহার চেহারার প্রতিটা অভিব্যক্তি খেয়াল করছে। মুখের ভেতরটা দুর্দান্ত গতিতে ধুকপুক করছে। মাহা কার নাম নেবে? মাহা এবার মুখ খুলল, কম্পিত কণ্ঠে আওড়ালো তার জীবনের প্রথম ও শেষ ভালোবাসার নাম। আফনান। সাথে সাথে হাতে অ্যাপ্রনটা নিচে পড়ে গেল মাহমুদের। না চাইতেও চোখ চলে গেল মৃত্যুর দিকে। মেয়েটা তার দিকেই ঠোঁটে তার ছেলে হাসি নিয়ে তাকিয়ে আছে। মাকে যে কিছু বলবে সেই শক্তিটুকু পাচ্ছে না মাহমুদ। ধরে আসা গলায় কোনো মতে বলল, মাহা, আমি তোর সাথে পরে কথা বলছি, একটু ইমার্জেন্সি আছে। বলি দ্রুত পায়ে চলে গেল মাহমুদ। মাহা ফিরতে কিছু বলার সুযোগটুকু পেল না। আপনাদের সাথে মাহার দেখা হয় না আজ 3 দিন হলো। একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে আফটার সিলেট গেছে। এছাড়া আরও টুকটাক কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে সে। মাকে ঠিকভাবে সময়ও দিতে পারছে না। 3 দিনে মাত্র 2বার ফোনে কথা হয়েছে আপনাদের সাথে মাহার। তার মস্তিষ্ক সব যুক্তি মেনে নিলেও মন কিছুতেই মানতে নারাজ। সে ক্ষণে ক্ষণে নতুন করে অভিমান জমাচ্ছে আপনাদের উপর। আপনাদের বারান্দায় পাতানো বিন ব্যাগে বসে আছে মাহা। চারপাশে জ্যোৎস্নার মায়াবী আলোর ছড়াছড়ি। এতটা আদরে হয়েও তারা মাহার মন ছুঁতে পারছে না। সে এক মনে ভেবেই চলেছে আপনার আর তার কাটানো একান্ত ব্যক্তিগত সময়গুলোর কথা। হাতের ফোন উঠিয়ে আরও একবার ডায়াল করলো আপনাদের নাম্বারে। বিগত 2 ঘন্টার ন্যায় এবারও ফোনটা বন্ধ শোনালো। বিরক্তিতে হাতের ফোনটা রুমে এসে বিছানায় ছুঁড়ে ফেলল সে। এত রাত হয়ে গেল অথচ আপনাদের কাজ শেষ হয় না। ফোনটা তো অন্তত অন রাখতে পারে। হঠাৎ মায়েরটাকে সচকিত হলো মাহা। অস্থির কণ্ঠে অবিরাম ডেকেই চলেছে তাকে। মায়ের কণ্ঠ একদমই স্বাভাবিক শোনালো না। এক একটা ডাকে বুক কেঁপে উঠছে মাহার। জোর কদমে ড্রয়িং রুমে উপস্থিত হলো সে। কেউ কিছু বলার আগেই টিভি থেকে আগত শব্দগুলো শুনে ধপ করে মাটিতে বসে পড়ল সে। পর মুহূর্তে উঠিয়ে রিমোট নিয়ে চ্যানেল পাল্টাতে শুরু করলো। এসব নিউজ সত্যি হতে পারে না, কিন্তু প্রতিটা চ্যানেলেই গোটা গোটা অক্ষরে একই ব্রেকিং নিউজ দেখাচ্ছে। সিলেটে চলমান মেডিকেল কনফারেন্সে ভয়াবহ এসি বিস্ফোরণ, আহত প্রায় 1/2 চিকিৎসক। তবে নিহতের সংখ্যা এখন স্পষ্ট করে জানা যায়নি। হাত থেকে রিমোট পড়ে গেল মাহার। চোখের সামনে পুরো দুনিয়াটা ঘুরছে। জ্ঞান হারালো মুহূর্তেই। মাকে রুমে এনে শোয়ানো হয়েছে, এখন ঘুমাচ্ছে। মুনিয়া দূরে দাঁড়িয়ে আছে।
আর মাহার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছেন সানা। এতক্ষণ মুনিয়াকে এক দফা ঝেড়ে শান্ত হয়েছেন তিনি। কোনো কিছু পুরোটা না জেনে আগে হইচই দুশ্চিন্তা শুরু করে দেয় এই মামে। মুনিয়া নিউজটা দেখে তখন যেভাবে মাহাকে ডেকেছিল, মাহা ধরিয়ে নিয়েছিল খারাপ কিছু ঘটে গেছে, তাই নিজে থেকে এই বুদ্ধি খাটিয়ে আগে পিছিয়ে কিছু চিন্তা করেনি। আফনানের যে কনফারেন্স ছিল সেটা গতকালকেই শেষ। আজকের কনফারেন্সে আফনানের থাকার কথা না, এটা মাহা জানতো, তবু ওই মুহূর্তে মাথা কাজ করেনি ওর। প্যানিক অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। আফনানের আজকে সিলেট থেকে ফ্লাইটে ঢাকা আসার কথা, ফোনটাও হয়তো সেজন্য বন্ধ পেয়েছিল মাহা আর মুনিয়াকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে সানার। মাহার গায়ে কাঁথাটা টেনে দিয়ে মুনিয়াকে নিয়ে রুম থেকে বের হলেন তিনি। এখন নিজেরও একটু রেস্ট প্রয়োজন। এয়ারপোর্টের জ্যামে গাড়িতে 1 ঘন্টা ধরে আটকে আছে আফনান। এমনিতেই অস্থির লাগছিল সকাল থেকে, এখন এই জ্যামে বসে থেকে বিরক্তির মাত্রা ছড়িয়েছে তার। হঠাৎ ফোনের কথা মনে হতেই দ্রুত পকেট হাতড়ে ফোনটা বের করে সে। ফ্লাইটে ওঠার আগে যে ফোন বন্ধ করেছিল অন করতেই মনে নেই। আর মাহার সাথেও কথা হয়নি আজ একবারও। আফনান ভেবেছিল হাতের কাজগুলো দ্রুত শেষ করে ঢাকা ফিরে আসবে, তাই ফোন নিয়ে এতটা মাথা খাওয়ায়নি। ফোন অন করতেই টুংটং শব্দে এক গাদা মেসেজ নোটিফিকেশন আসতে শুরু করলো। মেসেজে অনেকেই জানতে চাচ্ছে যে সে কেমন আছে, ঠিক আছে কিনা, ফোন বন্ধ কেন ইত্যাদি অনেক কিছু। বিস্মিত হলো আফনান, সবাই ভাবে তার খোঁজ নিচ্ছে কেন। কিছুক্ষণ ফোন ঘাঁটতে ঘাঁটতেই সিলেটের নিউজের লিঙ্কটা সামনে চলে আসে। দেখা মাত্রই আতকে উঠে আফনান, এই জন্যই সবাই কল মেসেজ দিচ্ছিল। মাহাটার কী অবস্থা কে জানে, ফোন অফ দেখে কত কিছু ভেবে ফেলেছে হয়তো এতক্ষণে। রাত প্রায় 2টা, বেলের আওয়াজে ছুটে এসে দরজা খুললেন মুনিয়া। দরজার ওপাশে আফনানকে দেখিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কোনো মতে দরজা আটকে দিয়ে আফনানকে জড়িয়ে ধরলেন তিনি। আফনান মুনিয়াকে সামলে বলল, আমি ঠিক আছি মামুনি, তোমরা অল্পতে এত দুশ্চিন্তা কেন করো বলো তো? পরের বার কোথাও গেলে আমাকেও সাথে নিয়ে যাস। আপনার এই মামের অত্যাচারে আমি অতিষ্ঠ। নিজের রুম থেকে এদিকে আসতে আসতে বললেন সানা। মা, তুমি আবার উঠে আসতে গেলে কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আমি ডিনার করে এসেছি, তাই মামুনি তুমিও যাও। দুই মাকে আরও কিছুক্ষণ বুঝিয়ে শুনিয়ে ঘরে পাঠালো আফনান। সব রুমের আলোগুলো নিভিয়ে নিজের ব্যাগটা রুমে রেখে মাহার রুমে চলে এলো। মাহাকে পুরো বিছানা জুড়ে এলোমেলো হয়ে শুয়ে থাকতে দেখে হাসলো আফনান। সন্তর্পণে হেঁটে মাহার পাশে যেয়ে বসে গলায় বেচানো ওড়নাটা ছাড়িয়ে পাশে রেখে দিল। বালিশ থেকে হেলে পড়া মাথাটা সহজে করে ঠিকভাবে শুইয়ে দিল। মাহা থেকে কিছুক্ষণ অপলক চেয়ে থেকে মৃদুস্বরে বলল, তুই সবসময় এমনই থাকিস মাহা। তুই যত এলোমেলো থাকবি, তোকে ঠিক করার বাহানায় তত বেশি ছুঁয়ে দিতে পারবো আমি। দু চোখে রাজ্যের ক্লান্তি ভর করেছে আফনানের। ভেবেছিল মাহাকে একবার দেখে গিয়ে তারপর ফ্রেশ হবে, কিন্তু এখন কিছুতেই যেতে ইচ্ছে করছে না। কিছুক্ষণ ইতি করে মাহার পাশে ঘেঁষে শুয়ে পড়ল আফনান। মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। ফজরের নামাজ পড়ে আর ঘুমোয়নি সানা। ঘুমোতে চাইলেও ঘুম আসছিল না কিছুতেই। অজ্ঞতা উঠে কিচেনে এলেন সকালে নাস্তা বানানোর কাজ কিছুটা এগিয়ে রাখতে। কিচেনে এসে মাহাকে দেখে অবাক হলেন তিনি। এত সকালে সাধারণত ওঠে না মাহা, তার উপর শরীরটাও ভালো নেই তেমন। পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি করছিস মাহা? মামুনির কথা শুনে মাহা মগে কফিটুকু ঢালা শেষ করে পাশে তাকিয়ে বলল, কফি বানালাম মামুনি। সকালে ঘুম ভাঙার পর থেকে মাথাটা ভার লাগছে, ভাবলাম কফি খেলে ভালো লাগবে। মায়া হলো সানার। মাহার গালে আলতো হাত বুলিয়ে দিলেন তিনি। এক রাতেই মিঠার চেহারা কেমন শুকিয়ে গেছে। পরক্ষণেই মনে হলো আপনার এই কথাটা তো মাকে জানানো হয়নি। রাতে আপনার নিঃশেষে জানিস? খালি মুখেই বিষম খাওয়ার জোগাড় হলো মাহার। প্রয়োজনের চেয়ে বেশি অপ্রস্তুত হয়ে পড়ল সে। মনে মনে বলল, তোমার ছেলে জানাতে বাদ রেখেছে কই মামুনি? ওনার এই জাঁকজমকপূর্ণ আগমনের জন্যই এত সকালে গোসল করতে হলো। আর ঠান্ডা যাতে না লাগে তাই এখন কফিও খেতে হচ্ছে। ভোরে ঘুম ভেঙে ওনাকে পাশে দেখে শুধু ডেকে বলেছিলাম, তুমি ঠিক আছো? এরপর বাকিটা ইতিহাস। মাহাকে নীরব দেখে আবারও ডাকলেন সানা। কিরে, কোথায় হারিয়ে গেলি? না, শুনছি, বলো। ভাবনার ইতি টেনে বলল মাহা। বলছি আপনার এসেছে, রুমে আছে, দেখে আয় গিয়ে একবার। মাহা আয়েশ করে কফিতে চুমুক দিয়ে বলল, আমার এত দেখা দেখির দরকার নেই মামুনি, আমি রুমে যাচ্ছি। ওদিকে বোকা বনে দাঁড়িয়ে রইলেন সানা। মেয়েটার মাঝে মাঝে কি হয়, কাল আপনাদের জন্য কেঁদে কেটে জ্ঞান হারাচ্ছিল, আর আজ বলছে দেখা দেখির দরকার নেই।
হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছে মাহা। দরকারি কাগজপত্র, ওয়ালেট, ছোট একটা পানির বোতল এসব ব্যাগে ভরছে সে। সবশেষে ফোনটা ঢুকানোর জন্য হাতে নিতেই সশব্দে বেজে উঠল। স্ক্রিনে আপনাদের নামটা দেখে বিরক্তিতে কপাল কুঁচকে ফেলল মাহা। এই লোক ওই রুম থেকে এই রুমে ফোন করছে কেন? কি দরকার এখানে এসে বলে গেলেই হয়। তার উপর ইদারিং জুটেছে তার নানাবিধ আবদার। মাহা এটা করে দে, মাহা ওটা এনে দে, আরও কত কি। ফোনটা সাইডে রেখে নিজের মতো ড্রেস চেঞ্জ করে এলো মাহা। সে ভেবেছিল একবার ফোন রিসিভ না হলে আপনার আর দেবে না, কিন্তু একের পর এক রিং হয়েই যাচ্ছে। শেষে ফোনটা কেটে দিয়ে গায়ে ওড়নাটা কোনো মতে ঝুরিয়ে আপনাদের রুমে গেল মাহা। আপনারও রুমে রেডি হচ্ছিল। মাকে আসতে দেখেই এগিয়ে গিয়ে মাহার এক হাতে ঘড়িটা ধরিয়ে দিয়ে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল মাহার বিস্মিত। সামান্য ঘড়ি পরানোর জন্য এভাবে কেউ ডেকে আনে? ফোঁস করে একটা শ্বাস ফেলে আপনার হাতটা টেনে নিয়ে ঘড়িটা পরিয়ে দিয়ে বলল, শুধু এটার জন্যই ডেকেছিলে? কথা শেষ হতেই মুখে দুষ্ট হাসির রেশ টেনে মাহার দিকে এক পা এগুলো আফনান। মাহাও পা মিলিয়ে পিছিয়ে গেল এক ধাপ। আপনার মতলব সুবিধা ঠিকছে না। তুই কি ভেবেছিলি কি জন্য ডেকেছি? আমি আবার কি ভাববো? আফনানের থেকে চোখ ফিরিয়ে আমতা আমতা করে বলল মাহা। পেঁচাচ্ছিস কেন? তুমি আগাচ্ছ তাই। আমার দিকে তাকা মাহা। আফনানের ডাকে এবারে চোখ তুলে চাইল মাহা। তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আফনান। আপনার এমন দৃষ্টি শরীরে কাঁপুনি ধরিয়ে দেয় মাহার। আপনার মাহার গালে হাত রেখে বলল, আর কখনো যেন অকারণে দুশ্চিন্তা করে কাঁদতে না দেখি। কাল প্যানিক অ্যাটাক থেকে কিছু একটা হয়ে গেলে তুই বুঝিস না কেন মাহা? তোর থেকে দূরে গিয়ে আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। তার উপর তুই কারণে অকারণে এমন করলে আমি কি করব তুই বল? মাহার চোখ থেকে আবারও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তা দেখে মাহাকে ছেড়ে দিয়ে সরে আসলো আফনান। রেগে গিয়ে গলাটা উঁচুতে ছড়িয়ে বলল, কাকে কি বোঝালাম আমি এতক্ষণ? কাঁদছিস কেন তুই? আমার ভয় হচ্ছিল। কান্না থামানোর চেষ্টা করে বলল মাহা। কিসের ভয়? মাহা আফনানের দিকে এগিয়ে হাত ধরতে গেলেই সরে যায় আফনান। বলে ফেলে, কাছে আসবি না একদম, দূর থেকে কথা বল। মাহা স্তম্ভিত হয়ে নিজের বাড়ানো হাতটা নামিয়ে ফেলে। আপনার এভাবে বলতে পারলো তাকে? নিজেকে সামলে নিয়ে বলল, তোমাকে হারিয়ে ফেলার ভয়ে মাথা কাজ করেনি তখন। কথায় কথায় কাঁদবি না খবরদার। চিজ কাদুরে মেয়ে আমার একদম পছন্দ না মাহা। অভিমানে এবার মাহার মন মস্তিষ্ক কানায় কানায় পরিপূর্ণ হলো। আপনার শুধু তার কান্না দুশ্চিন্তাটাই দেখলো, কিন্তু একবারও ভাবলো না কেন মাহা এমন করে। মাহার পুরো অস্তিত্বই তো আপনাকে ঘিরে। আর এই মানুষটার সামান্য বিপদে আজ পেলে কি করে নিজেকে স্বাভাবিক রাখবে মাহা? আপনার মুখে যতই বলুক সে আসলে মাহার ভালোবাসার গভীরতা কোনো দিনেও বুঝতে পারেনি, আজও পারল না। আর সময় নষ্ট করলো না মাহা। আপনাকে এই নতুন করে কিছু বোঝাতেও গেল না, নিজের মতো রুম থেকে বেরিয়ে গেল। মাহা বেরিয়ে যেতেই দ্রুত দরজাটা আটকে বিছানায় বসে পড়ল আফনান। জীবনটা অনেক বড় মাহা, এত অল্পতে ভেঙে পড়লে জীবনের কঠিন সময়গুলো কিভাবে পার করবি? কাল আমার কিছু হয়নি ঠিকই, কিন্তু বিপদ তো যে কোনো দিনই আসতে পারে মাহা। তোকে যে স্ট্রং থাকতে হবে। সব পরিস্থিতিতে তোকে সামলানোর জন্যে আমি সবসময় নাও থাকতে পারি। কথাগুলো ভাবতে আফনানের চোখ ভিজে গেল। হাত দিয়ে ভেজা চোখ মুছে আবারও ভাবলো, আজকের ব্যবহারের জন্যে মাফ করে দিস মাহা। আদর করে ভালোবেসে বোঝালে তুই আরও দুর্বল হয়ে পড়তি। তোকে স্ট্রং বানাতে আমি না হয় একটু খারাপই হলাম। কবে থেকে ভালোবাসো মাহমুদকে? ক্যালেন্ডার দেখে তো ভালোবাসিনি মাহা। মৃত্যুর কথায় সামান্য অপ্রস্তুত হলো মাহা। সে তো এটা বোঝাতে চায়নি। পুনর্বার বোঝানোর সুরে বলল, তা বলিনি। কবে বুঝতে পেরেছিলে মাহমুদের জন্য তোমার এই অনুভূতি? হসপিটাল ক্যাফের জানালা দিয়ে বাইরে তাকালো মিতু। বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার গল্পগুলো মানুষকে কাঁদায়। তার গল্প মানুষ শুনলে হাসবে। আজকে মাহা ডিউটি শেষে কথা আছে বলে এখানে ডেকে এনেছে। মেয়েটা খুবই বুদ্ধিমতী। নিশ্চয়ই সেদিন মাহমুদের সাথে কথা বলার সময় কিছু একটা আন্দাজ করেছিল, তাই আজ সরাসরি জানতে যাচ্ছে। কিন্তু মাহার এই প্রশ্নের কি উত্তর দিবে সে? মাকে আদৌ তাকে বিশ্বাস করবে? মিতু। মাহার ডাকে সামনে তাকালো মিতু। লম্বা শ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে। বলতে শুরু করলো তার দিকের গল্পটা। জানো মাহা, মাহমুদ একটা মেয়েকে ভালোবাসে। শুধু ভালোবাসে বললে ভুল হবে, একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে। অথচ সেই মেয়েটার বিন্দুমাত্র ধারণা নেই থাকবে কি করে। মাহমুদ তো কোনোদিন প্রকাশই করেনি। নিজের ভেতর খুব যত্ন করে চাপা দিয়ে রেখেছে অনুভূতিগুলো।
মাহমুদের এই একতরফা ভালোবাসার প্রগাঢ়তা সেই মেয়েটার মন ছুঁতে না পারলেও আমাকে ভীষণভাবে ছুঁয়ে দিয়েছিল। ব্যাস, ধ্যান জ্ঞান ভুলে ওর প্রেমে পড়ে গেলাম। আর ধীরে ধীরে সময়ের সাথে কবে যে এই প্রেম হৃদয় উজাড় করা ভালোবাসায় বদলে গেল বুঝতেই পারিনি। যে মানুষটা কোনো প্রত্যাশা না রেখেই কাউকে এতটা ভালোবাসতে পারে, সে মানুষটাকে ভালোবাসতে ব্যাকুল হয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলল মিতু। মাহা নিশ্চুপ। মিতুর বলার প্রতিটা শব্দ ওকে নাড়িয়ে দিচ্ছে। মেয়েটা ভালোবাসার জন্য কতটা সেলফলেস। মাহমুদকে জানিয়েছিলে? একবার নয়, বহুবার জানিয়েছি মাহা। বিনিময়ে পেয়েছি প্রত্যাখ্যান। ওই মানুষটার জন্য আমাকে ভালোবাসা তো দূর, আমার ভালোবাসার আরজি শোনাটাও যেন পাপ। কথাগুলো বলেই মিতু চোখের পানি লুকানোর চেষ্টা করলো, কিন্তু মাহা ঠিকই ধরে ফেলল। উঠে এসে তার পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে একটু জড়িয়ে ধরি মিতু। তৎক্ষণাৎ মিতু উঠে জড়িয়ে ধরল মাহাকে। কষ্টে ছেয়ে যাওয়া বুকে সত্যি একটু শীতলতা অনুভব করলো সে। কান্না আটকে মাহাকে বলল, তুমি অনেক লাকি মাহা। স্যারকে নিয়ে অনেক ভালো থেকো। আমাকে সব সময় তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে পাবে। স্বস্তির হাসি আসলেও মাহা মিতুকে ছেড়ে দিয়ে বলল, এখন কি হালকা লাগছে একটু? অনেকটাই হালকা লাগছে মাহা। আমাকে সময় দেওয়ার জন্য অনেকগুলো থ্যাঙ্কস। চোখ মুছে হেসে বলল মিতু। মাহা আর কিছু বলতে যাবে তার আগেই তাদের দিকে আপনানকে হেঁটে আসতে দেখলো। হেঁটে আসছে বললে ভুল হবে, আপনান এক প্রকার দৌড়ে আসছে। যত্র পাশ থেকে নিজের ব্যাগটা উঠিয়ে মিতুর থেকে কোনো মতে বিদায় নিয়ে ক্যাফে থেকে বের হওয়ার জন্য পা চালালো। আজ আপনানকে সে ধরা দেবে না কিছুতেই। আপনান যে তাকে খুঁজতেই এই অসময়ে এখানে হাজির হয়েছে বুঝতে বাকি নেই মাহার। গতকাল সকালের করা আপনানের ব্যবহারের জন্যই মাহা ঠিক করেছে আপনানের থেকে দূরে থাকবে সে। কাল থেকে সমানে ইগনোর করেছে সে আপনানকে। কল দিলেও প্রতিবার কেটে দিয়েছে। বাসায়ও যতক্ষণ পেরেছে নিজেকে আড়াল করে রেখেছে। আজ হসপিটালেও অনেকবার মুখোমুখি হয়েছিল, কিন্তু কথা বলার সুযোগ দেয়নি মাহা। হসপিটালের অন্য মানুষ থাকায় আপনারও কিছু বলতে পারেনি মাহাকে। আপনার দ্রুত হেঁটে মাহার কাছে এসে কিছু বলবে এর আগেই মাহা পাশ কাটিয়ে বের হয়ে গেল। যেন চেনেই না আপনানকে। হতভম্ব আপনার সাথে হাঁপাচ্ছেও। মেয়েটা এভাবে ইগনোর করলো তাকে। প্রচণ্ড রাগে হাতগুলো মুষ্টিবদ্ধ হলো আপনানের। চোখ বুজে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমিও দেখি তুই কতক্ষণ আমার থেকে দূরে থাকতে পারিস মাহা। সন্ধ্যায় বাসায় ফিরে নিজের চাবি দিয়ে নিঃশব্দে দরজা খুলে ভেতরে এলো মাহা। আজকে রাতের আগে আপনাদের ফেরার সম্ভাবনা নেই, তাই এখন নিশ্চিন্ত মনে রুমে গিয়ে এক ঘুম দিবে। আশেপাশে একবার চোখ বুলালো মাহা। মা বা মামনি কেউ দেখার আগেই রুমে যেতে হবে, নাহলে খাওয়া নিয়ে জোরাজুরি করবেন। আর এর মাঝেই আপনার বাসায় চলে এলে কোনো রিস্ক নেওয়া যাবে না। রুমে এসে ভালো মতো লকটা আটকে দিয়ে স্বস্তির হাঁচছিল মাহা। মুখে প্রশস্ত হাসি নিয়ে ঘুরে দাঁড়াতেই চোখ গেল সামনে থাকা আফনানের দিকে। আলমারিতে হেলান দিয়ে পকেটে হাত গুছিয়ে দাঁড়িয়ে আছে আফনান। চোখে মুখে তার বিশ্বজয়ের হাসি, অথচ মাহার হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। আফনান এগিয়ে এলো, হাত উঁচিয়ে উপরে সিটকিনিটা তুলে দিয়ে বলল, এত যত্ন করে নিচের দুটো আটকেছিস, এটা বাদ থাকবে কেন? মাহা দেয়াল ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে আছে। আফনান যে বিছানায় আছড়া হয়ে আছে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি ওয়েট করছি। আফনান যথেষ্ট স্বাভাবিকভাবে কথা বলছে, যেটা ঠিক হজম হলো না মাহার। এ নিশ্চয়ই ঝড়ের পূর্বাভাস। আলমারি হাতে প্রথম যে জামাটা এলো ওটা নিয়েই বাথরুমে ছুটল সে। ফ্রেশ হওয়া শেষ হলে বাইরে আসার সাহস হচ্ছে না মাহার। ইচ্ছে করছে এখানেই বিছানা পেতে শুয়ে পড়তে। সাথে কপাল কুঁচকে ভাবলো সে নিজে যখন বাড়ি করবে অবশ্যই বাথরুমে বেডের ব্যবস্থা রাখবে। পরক্ষণেই মনে হলো নিজের বাড়ি করার মতো অত টাকা তার এখনো হয়নি। সমস্যা নেই, অন্য মেয়েরা তাদের হাজব্যান্ডের পকেট কেটে শাড়ি গহনা কিনে সে না হয় বাথরুমে একটা বেড পাতবে, এতে দোষের কিছু নেই। ঘড়ি ধরে 15 মিনিটের মাথায় মাহা বাইরে আসলো, কিন্তু একই সামনে তাকিয়ে দেখলো আপনার নেই। বিছানায় তো বসেছিল, কোথায় গেল? মনে মনে খুশি হলো মাহা। এবারের মতো বেঁচে গেছে ভেবে এক পা এগোতেই পাশ থেকে মাহাকে টেনে নিজের সাথে মিশিয়ে ফেলল আফনান। ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে গেছে মাহা। তার দিকে তাক করা আফনানের ক্ষুব্ধ দৃষ্টি ভয়টা দ্বিগুণ করে দিল। শাস্তি দিচ্ছিস আমাকে? কিসের শাস্তি? কাল একটু বকেছিলাম বলে এইভাবে শাস্তি দিচ্ছিলি? আমি কাউকে শাস্তি দেইনি। মাহাকে আরও একটু কাছে টেনে নিল আফনান। কপালে কপাল ঠেকিয়ে বলল, কিন্তু আমি দিব। কি? ভীত কণ্ঠ মাহার। শাস্তি?
আমি তো আর বলতে পারলো না মাহা। নিমেষেই চার ঠোঁট মিলিয়ে ফেলল আফনান। বরাবরের মতোই চোখ বুজে এলো মাহার। আফনানের উচ্ছল ভালোবাসার সমুদ্রে আরও একবার ভাসিয়ে দিল নিজের সব অভিমান। দু হাতে আঁকড়ে ধরল সামনের মানুষটাকে। নীরব সম্মতি পেয়ে আফনানের ছোঁয়া গাঢ় থেকে প্রগাঢ় হতে থাকলো। হইতে সময় পেরোলো অনেকক্ষণ। দম নিতে পারছে না মাহা। ছটফট করে নিজেকে ছাড়াতে চাইলেও আফনান ছাড়ছে না কিছুতেই। বহু কষ্টে আফনানকে ঠেলে সরিয়ে অন্যদিকে ঘুরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করলো মাহা। আফনানকে আবারও এগোতে দেখে অস্থির হলো মাহা। হাত নেড়ে বলল, আর না প্লিজ, কষ্টে আছি খুব। ফোঁস করে একটা শ্বাস ফেললো আফনান। মেয়েটা সবসময় 2 লাইন বেশি বোঝে। সে তার মতো এগিয়ে এসে গ্লাসের পানিটা তুলে মাহার সামনে ধরল। মাহা এবার শান্ত হলো। এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করলো। আফনান এবার বলল, কাল রাতে দরজা লক করে ঘুমিয়েছিলি কোন খুশিতে? আমি আসবো জানতি না? চমকে তাকালো মাহা। আফনান ভোলেনি। সে ভেবেছিল আফনান জানতে চাইবে, অথচ উনি ঠিকই মনে রেখেছে। এখন আফনানকে কি উত্তর দেবে সেটাই ভাবছে। মাহার থেকে উত্তর না পেয়ে মুখ খুলল আফনান। অনেক ভেবেছিস, রাতের হিসাব একটু পর করছি। এখন আমার ঘাটটা টিপেতে সকাল থেকে ব্যথা করছে। বলি বিছানায় আয়েশ করে পা তুলে বসলো আফনান। আফনানের দিকে কটমট করে তাকিয়ে বিছানায় উঠে বসলো মাহা। আপনার লম্বা হওয়ায় বসে থেকে টিপে সুবিধা করতে পারলো না মাহা, তাই হাঁটুতে ভর দিয়ে বসে টিপতে লাগলো। নিজে বকবে আবার নিজেই চোটপাট করবে, যত সব। বিড়বিড়ে বলল মাহা। গলা টিপে দিস না আবারই। মাহার থেকে ঘুরে বলল আফনান। পারলে একেবারে কামড়ে দিতাম, তখন বুঝতে। রেগে বলল মাহা। আফনান এবার সশব্দে হেসে ফেল। হাসতে হাসতে গড়িয়ে পড়ার অবস্থা। মাহা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে সেদিকে। আচমকা মাহাকে টেনে সামনে এনে নিজের কোলে বসিয়ে দিল আফনান। মাহার লাল হয়ে যাওয়া নাকটা টেনে দিয়ে বলল, একটা কিছু তো ঠিকমতো করতে পারিস না, কামড়ে দিবি কি করে? মুখের উপর সরাসরি এমন কথা শুনে আরক্তিম হলো মাহার ফর্সা চেহারা। চোখ নামিয়ে নিল দ্রুত। আফনানের দেওয়া লজ্জা থেকে বাঁচতে শেষে আফনানকেই ঝুড়িয়ে ধরল মাহা। চোখের নিমেষেই মাস গড়িয়ে গেল। রিসেপশনের বাকি মাত্র 3 দিন। কাজের চাপে এক একজন নাজেহাল অবস্থা। গেস্টরা আসা শুরু করেছে একে একে। বিচ্ছু বাহিনী আর অন্যান্য কাজিনরাও চলে এসেছে। এত ব্যস্ততার মধ্যেও মাহা আপনার কারোরই ছুটি মেলেনি। হসপিটাল সামলে বাসায় এসেও সমানতালে কাজ করতে হচ্ছে ওদের। এত গেস্টদের থাকার জন্য রুমের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা হচ্ছে। কিছু ফার্নিচার সরিয়ে এক্সট্রা বিছানা পাতা হচ্ছে সেখানে। ডাইনিংয়ে বসে মামনির সাথে নকশি পিঠা বানাচ্ছিল মাহা। তখনই আফনানকে বাইরে থেকে আসতে দেখলো সে। ঘেমে নিয়ে একাকার অবস্থা। কয়েকটা ছোটোখাটো ফার্নিচার ছাদের স্টোর রুমে রাখতে গিয়েছিল আফনান। টানা কয়েকবার ওঠানামা করতে করতে দরদরিয়ে ঘামছে সে। হাঁপাচ্ছেও প্রচুর। মায়া হলো মাহার। বেসিনে হাত ধুয়ে কিচেনে গিয়ে বেশি করে লেবু চিনি দিয়ে শরবত বানালো সে। আশেপাশে একবার তাকিয়ে মৌকে দেখতে পেল। মৌ 2 হাতে 2টো ড্রেস নিয়ে মাহার কাছেই আসছিল। দেখো তো মাপি, গ্রিনটা পরবো না ব্লুটা? মাহা এসবে মন নেই, তাও এক পলক তাকিয়ে বলল, সবুজটা পরো। মাহার উত্তর পেয়ে সন্তুষ্ট হলো সে। মৌ যাওয়ার আগে ওর হাতে গ্লাসটা ধরিয়ে দিল মাহা। তোমার দা ভাইকে এটা দিয়ে এসো তো। মুচকি এসে গ্লাসটা নিয়ে চলে গেল মৌ। মাহার এসব হাসাহাসি পাত্তা দেওয়ার টাইম নেই। মৌ যা ভাবার ভাবুককে। আফনান রাউন্ডে গেছে অনেকক্ষণ। সারাটা সময় ওর পিছে ঘুরঘুর করেও ওকে একা পাচ্ছে না মাহা। আফনান আর ওর বাহিনীর পিছু পিছু পুরো হসপিটাল দৌড়ে হাঁপিয়ে উঠেছে সে। ওয়ার্ডের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পা দুটো ধরে এলে যখনই ভাবলো একটু বসবে, তখনই আফনানকে বাকিদের সাথে বেরিয়ে আসতে দেখলো। আফনান বেরোতেই মাহার সাথে চোখাচোখি হলো। মাহা অস্থির হাবভাবেই আফনান বুঝে গেল সে কিছু বলতে চায়। মাহাকে দেখেও কিছু না বলে পাশ কাটিয়ে চলে গেল সে। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর আফনানের এমন ব্যবহার সহ্য হলো না মাহার। রেগে মুখ দিয়ে কিছু বের করার আগেই ফোনের মেসেজ টোন বেজে উঠল। চেম্বারে আছি, চলে আয়। মেসেজ দেখে এক মুহূর্ত সময় নষ্ট না করে আফনানের চেম্বারে ছুটল সে। আফনান চেম্বারে এসে চেয়ারে বসে একচোট ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অমনি হুট করে দরজা খুলে ঝড়ের গতিতে ভেতরে এলো মাহা। আরে আরে আস্তে আয়, পড়ে যাবি তো। আমাকে এত মিস করছিস বললেই হতো। অসময়ে আফনানের রসিকতাটা গায়ে মাখল না মাহা। যে কাজে এসেছে সেটা হলেই হলো। সবাইকে আফনানের সামনে টেবিলে কিছু রিপোর্ট রেখে বলল, এগুলো একটু চেক করো তো, সব ঠিক আছে কিনা। আর রিপোর্ট ফাইন্ডিংসটাও কনফার্ম করে সাইন করে দাও এখানে একটা।
আফরান একবার সামনে রাখা কাগজগুলোর দিকে তাকিয়ে আবারও মাহার দিকে তাকালো। কি এগুলো? আর তুই দাঁড়িয়ে আছিস কেন? আবার হাঁপাচ্ছিসও? আগে বস, তারপর দেখছি। বসার টাইম নেই, তুমি প্লিজ তাড়াতাড়ি দেখে আমাকে দিয়ে দাও। আফনান হার মানল, সামনের রিপোর্টগুলো এক এক করে দেখতে লাগলো। কার রিপোর্ট এটা? নাম নেই কেন? নাম দিতে ভুলে গেছে বোধহয়। যার রিপোর্ট আমি তাকে বুঝিয়ে দেব, তুমি দেখো তো। অযথা তারা দেখে বলল মাহা। আফনান পুনরায় রিপোর্ট দেখায় মনোযোগ দিল। অভিজ্ঞ ভঙ্গিতে একের পর এক পাতা উল্টিয়ে নিজের মতো দেখেই যাচ্ছে। মাহা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে তাকে। আফনান যখন সিরিয়াস মুডে কোনো কাজ করে ওকে দেখতে অন্যরকম সুন্দর লাগে। মনে হয় গালটা টিপে দেই। নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল মাহা। পরক্ষণে চোখ মুখ শক্ত করে ফেলল। আফনানের সামনে মোটেও হাসা যাবে না এখন। বুঝে ফেলতে পারি আফনান সবগুলো দেখা শেষ করে সাইন করে দিল। এরপর মাহার থেকে বাড়ি দিয়ে বলল, এগুলো তো প্রেগনেন্সির টেস্ট রিপোর্ট, আমাকে দেখাচ্ছিস কেন? নুরুন্নাহার ম্যাডামকে দেখিয়ে নিস আরেকবার। কেন, তুমি দেখলে কি সমস্যা? বাড়িয়ে রাখা রিপোর্টগুলো হাতে নিয়ে বলল মাহা। সমস্যা কিছু না, কিন্তু গাইনি পেশেন্টদের জন্য ম্যাডামই ভালো হতো, তাই বললাম। হ্যাঁ হ্যাঁ, কনসালটেশনের জন্য ম্যাডামের কাছে পাঠাবো ভেবো না, আমি শুধু রিপোর্টগুলো তোমাকে দেখতে বললাম। আফনান ওপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো সে বুঝেছে। মাহা এবার কৌতূহলী দৃষ্টিতে তাকালো আফনানের দিকে। প্রশ্নটা করতে চাইলেও ঠোঁটের আগায় এসে আটকে যাচ্ছে। বুকের ভেতরটা ঠিপ ঠিপ করছে। সে নিজেও দেখেনি রিপোর্টগুলো। আফনানের মুখ থেকে শুনবে বলে। আফনান মাহার দিকে তাকিয়ে দেখলো মাহা তার দিকেই তাকিয়ে কিছু একটা ভাবছে। মা চোখের সামনে দুবার হাত নাড়িয়ে বলল, কি ভাবছিস? আফনানের ডাকে নড়ে চড়ে নিজেকে স্বাভাবিক করলো মাহা। বহু কষ্টে কণ্ঠে আওয়াজ এনে বলল, কি আছে রিপোর্টে? রিপোর্ট তো পজিটিভ, 5 উইক্সের প্রেগনেন্সি। আর ইউএসজি এর ফিল্মটা কোথায়? এখানে তো দেখলাম না। আপনার নিজের মতো বলে গেল। আর 5টা রোগীর রিপোর্ট যেভাবে দেখে ঠিক সেভাবে এই রিপোর্টগুলোও দেখেছে সে। ওদিকে আফনানের কথাগুলো শুনে মাহা রীতিমতো হাত পা কাঁপছে। চেয়ারের হ্যান্ডেলে হাত দিয়ে ভারসাম্য রক্ষা করলেও নিজের চোখগুলো ভিজে আসতে চাইছে অতিরিক্ত খুশিতে। আফনানের প্রশ্নের উত্তর দিতে ভুলে গেছে। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আফনান বুঝে গেলে সারপ্রাইজ শেষ। আমি আসছি। শুধু এটার জন্য এসেছিলি? বলিয়া দেরি করলো না মাহা। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। পেছনে ওর যাওয়ার দিকে দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকলো আফনান। এই মেয়ে যে কখন কি হয় বোঝা মুশকিল। রাতে বাসায় গিয়ে কথা বলতে হবে। বাসায় মানুষের হইচয়ে দুহাত দূরের শব্দ শুনতে পাচ্ছে না মাহা। মুনিয়ার চোখ ফাঁকি দিয়ে কোনো মতেই নিজের রুমে এসে হাঁপ ছাড়ল সে। যদিও এটা তার নিজের রুম নেই, গোষ্ঠীর যাবতীয় আন্ডা বাচ্চার জায়গা হয়েছে এই রুমে। সবাই যার যার মতো খোশ গল্পে মত্ত। সবার সামনে দিয়ে হেঁটে গিয়েও কারো পাত্তা না পেয়ে গাল ফুলালো মাহা। সে যে একটা বউ, এটা কি কারোর মাথায় আছে? হতে পারে তার নিজের বাড়িতেই বিয়ে হয়েছে, তাই বলে একটু স্পেশাল ট্রিটমেন্ট পাবে না? মাহার রাগের আঁচটা পড়লো খাটের কোণে চুপচাপ বসে থাকা জেরিনের ওপর। বেচারি নিজের মতো করে মোবাইল চালাচ্ছিল। আচমকা পিঠের উপর দুম করে একটা খেয়ে হতচকিত হয়ে পাশে তাকালো। এসব তো ঠিক না মহাপ্পি, তুমি হলে বউ, কোথায় ঘরে ঘোমটা টেনে বসে থাকবে তা না মারামারি করছো। আমি যে বউ এটা তোদের মনে আছে তাহলে? জলজান্ত মানুষটা ক্লান্ত হয়ে রুমে আসলাম, কেউ তো একটু বসার জায়গাও দিলি না। স্পেশাল ট্রিটমেন্ট তো দূরের কথা। সবাই মাহার কথা শুনে সমস্যরে হেসে ফেলল। মৌ আগ বাড়িয়ে বলল, এটা 3 বছর আগে আমাদের না জানিয়ে বিয়ে করার শাস্তি। মুখটা লটকালো মাহা। এদের সাথে হম্বি তম্বি দেখানোটা বৃথা গেল। আলমারি থেকে ড্রেস নিয়ে ফ্রেশ হতে যাবে তখনই গলা বাড়িয়ে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলেন মুনিয়া। সাথে করে নিয়ে আসলেন মাহার জন্য এক ঝুড়ি পকা। বলছি তোরা দুইটা কি মানুষ? কাল অনুষ্ঠান আর আজও তোরা বাসায় ফিরলি ভর সন্ধ্যায়। আমাকে বলছো কেন মা? আমি তো সন্ধ্যার আগেই এলাম। যে দেরিতে এসেছে তাকে গিয়ে বলো। মাহার কথায় খ্যাক করে উঠলেন মুনিয়া। হ্যাঁ, আগে এসে উদ্ধার করেছো। আর এইসব কি পরে আছিস? আজকের দিনেও তোরা এই সাদা অ্যাপ্রনটা না পরলেই হতো না? মা নিজের দিকে একবার তাকালো। হ্যাপ্রনটা আবার কি দোষ করলো? যাকে মায়ের সাথে কথা বাড়ানো মানেই সেধে বকা শোনা। আমি ফ্রেশ হতে যাচ্ছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে একটা রঙিন শাড়ি পরবি আর ঘর থেকে একদম বেরোবি না। তাই বলেই বলা শেষ হতে এই রুম ছাড়লেন মুনিয়া। সকল অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে আজ সবার সামনে আপনাদের বউ হিসেবে স্বীকৃতি পাওয়ার দিন মাহার। এই দিনের অপেক্ষায় কত রাত নির্ঘুম কাটিয়েছে সে।
তার হিসেব নেই। বিয়েটা হুট করে হলেও সেই দিনটাকেই মাহা নিজের জীবনের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছিল। সেদিন কাউকে পাশে না পেলেও আজ সবাইকে একসাথে পেয়ে বিয়েটা যেন পূর্ণতা পেল। সিলভার রঙের ভারী গাউন পরেছে মাহা। মেকআপ আর্টিস্টকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল মুখে সিম্পল মেকআপ থাকলেও চোখগুলো যেন সুন্দর করে সাজানো হয়। সেজে আসার পর প্রায় সবাই সুন্দর বলেও মাহার চোখ একজনকেই খুঁজছে। স্টেজের মাঝখানে বসে আছে সে। আফনানও সেন্টারেই আছে, কিন্তু ভীষণ ব্যস্ত। যেহেতু বিয়ে পড়ানোর কাজ নেই, তাই বরকনেকে একসাথে বসানোরও কারোর তাড়া নেই তেমন। সবাই যার যার মতো ঘুরছে। খাওয়ার জন্য লাস্ট ব্যাচটা বসিয়ে স্টেজের দিকটায় এসে সামনে তাকাতেই চোখ আটকে গেল আফনানের। আশেপাশে তীব্র লাইটিং, ফুলের ডেকোরেশন, এত এত মানুষ সব ছাপিয়ে সে অপলক তাকিয়ে আছে স্টেজের মাঝখানে বসে থাকা মাহার দিকে। মেয়েটাকে প্রথমবার বউ সেজে দেখে পৃথিবীর সব মুগ্ধতা ভিড় করলো আফনানের চোখে। সিলভার রঙের গাউন পরিহিত মেয়েটা ঠিক যেন এক টুকরো হিরে, যার চারিদিকে দ্যুতি ছড়িয়ে আফনানকে ঝলসে দিচ্ছে। মন্ত্রমুগ্ধের ন্যায় ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল আফনান। এতক্ষণ পর বরকনেকে একসাথে পেয়ে সব ক্যামেরা তাক হলো তাদের দিকে। ফটোগ্রাফাররা তাদের লাইটিং সেটআপ সব ঠিক করে নিল। মুহূর্তে সেন্টারের সকলের মনোযোগ ঘুরে গেল স্টেজের দিকে। আফনানকে এগিয়ে আসতে দেখে ভারী গাউন সামনে উঠে দাঁড়ালো মাহা। হোয়াইট শার্ট, ব্ল্যাক স্যুটের আফনানের থেকে চোখ ফেরানো দায় হলো তার। চারপাশে এত মানুষ, সাথে ক্যামেরার অজস্র ক্লিকের আওয়াজে তার লজ্জায় নুয়ে পড়ার কথা থাকলেও আফনানের থেকে আজ চোখ ফেরাতে পারছে না কিছুতেই। সময়ের সাথে তাদের একসাথে স্টেজে কাটানো প্রতিটা মুহূর্ত ক্যামেরাবন্দি হলো। আর উপস্থিত সবার দোয়া আর ভালোবাসার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটল। আপনার রুমে আসলেও 1:30টায়। ভাবল মাহা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। ইদানিং খেয়াল করছে মাহা অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছে। শরীরটাও দেখে খুব একটা ভালো মনে হয়নি। সে যে ধকল গেল এ কয়দিন। রুমের সব লাইট নেভানো দেখে আপনার অবাক হলো। বিছানায় নেই মাহা। আশেপাশে তাকাতেই বারান্দার বাহির থেকে আসা মৃদু আলোয় মাহাকে দাঁড়িয়ে থাকতে দেখল। নীরবে হেঁটে মাহার পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ঘুমাবি না? মাহা পাশ ফিরে চাইল। চোখ দুটো ফুলে আছে। মেয়েটাকে কেঁদেছে নাকি অতিরিক্ত টায়ার্ডনেসের জন্য এমন লাগছে? আফনান আলতো করে মাহার গালে হাত রেখে জিজ্ঞেস করলো, শরীর ঠিক আছে তোর? আপনার রাখা হাতটার উপরে নিজের হাতটা রাখলো মাহা। কিছুক্ষণ ওভাবেই ধরে রেখে আপনার হাতটা নামিয়ে নিজের পেটের উপর রেখে বলল, ও আসছে। আফনান নির্বিকার অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে আছে মাহার দিকে। পেটে ধরে রাখা হাতটা কাঁপছে, স্পষ্ট বুঝতে পারছে মাহা। মাহা উদ্গ্রীব হয়ে আছে আপনার অনুভূতি শোনার জন্য। কয়েক মুহূর্ত কেটে গেলেও আপনার কিচ্ছু বলছে না দেখে আপনার গালে হাত রাখলো মাহা। কিছু তো বলো, খুশি হওনি? সাথে সাথে আপনার চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মাহার হাতের উপর। যা বুঝার বুঝে গেল মাহা। আপনার তৎক্ষণাৎ জড়িয়ে ধরল মাহাকে, কপালের ঠোঁট ছোঁয়ালো দীর্ঘ সময় নিয়ে। কবে জানতে পেরেছিস? আমাকে বলিসনি কেন? ঠোঁট প্রসারিত করে হাসলো মাহা। আপনার বুকে মাথা রেখেই বলল, সবসময় মায়েরাই বাবাদের জানায়। আমি চেয়েছিলাম ওর বাবাই আগে জানুক, তারপর আমাকে জানাক। কাল তুমি যখন বললে রিপোর্ট পজিটিভ 5 উইকস, ওই মুহূর্তে খুশিতে মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো। চাই তো দ্রুত বের হয়ে এসেছিলাম, না হলে আজ এই সারপ্রাইজটা কী করে দিতাম বলো? যে আসছে সে যেমন আমার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট ওর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো। একজনের জন্য অন্যজনকে ইগনোর করি কি করে? আপনার থ হয়ে গেল। মেয়েটা কায়দা করে তাকে দিয়ে কনফার্মেশন নিয়েছে, অথচ সে বুঝতেই পারেনি। পর মুহূর্তে কিছু একটা মনে হতেই দুশ্চিন্তায় ভাঁজ পড়ল কপালে। অস্থির কণ্ঠে বলল, 5 উইকস তো অনেক দিন মাহা। এর মধ্যে তো আমরা অনেকবার কাছাকাছি এসেছি। আমাকে আটকাসনি কেন? রিস্ক ছিল তো। মাহার প্রশ্ন পছন্দ হলো না। বিরস কণ্ঠে বলল, যে আসছে সে যেমন আমার জন্য ইম্পর্ট্যান্ট, ঠিক ততটাই ইম্পর্ট্যান্ট ওর বাবার সাথে কাটানো মুহূর্তগুলো। একজনের জন্য অন্যজনকে ইগনোর করি কি করে? আপনার হেসে ফেলল গাঢ় প্রশান্তির হাসি। আপনার হেসে ফেলল গাঢ় প্রশান্তির হাসি। এই মেয়েটাকে এত আদুরে হতে কে বলেছিল? মাহাকে ছেড়ে দিয়ে পাশাপাশি দাঁড় করালো আফনান। মাহা আলগোছে মাথাটা আপনার কাঁধে হিলিয়ে দিয়ে ওর এক হাত জড়িয়ে ধরল। কিছু সময় পর আপনার কাপা কণ্ঠে বলল, ওকে কিন্তু আমার চেয়ে বেশি ভালোবাসতে পারবি না। ওকে ভালোবাসার জন্যে ওর বাবা আছে। তুই শুধু আমাকে ভালোবাসবি মাহা, শুধু আমাকে। হেসে ফেলল মাহা। কাঁধে মাথা রেখেই হাতটা আরো ভালো করে জড়িয়ে নিয়ে বলল, ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো। আমিও। সচকিত হলো মাহা। বলল, আমিও আবার কি ভালোবাসি বলো? না বললে কি করবি?
না বললে আমি চললাম আমার ঘরে। তোমার যে বউ আছে ভুলে যেও। কপট রাগ দেখিয়ে বারান্দা থেকে হাঁটা ধরল মাহা। দুকদম যাওয়ার আগে আফনান টেনে পেছন থেকে জড়িয়ে ধরে পড়ল। ভালোবাসি তোর থেকে অনেক অনেক বেশি। আমাদের দুজনকে নিয়ে অনেক ভালো থাকিস মাহা। কথায় আছে সময় ও স্রোত কারোর জন্যই থেমে থাকে না। মাহার ক্ষেত্রেও তাই হয়েছে। সময় পেরিয়েছে অনেক দিন, জলরাশির স্রোতও কারোর জন্য থেমেনি। শুধু থেমে আছে মাহার জীবন। আফনানের রুম, আফনানের জামা কাপড়, ওর ব্যবহৃত প্রতিটি জিনিসই আগের মতোই সাজানো গোছানো আছে। আছে ঘরের সাথে লাগোয়া খোলা বারান্দাটাও। সেই বারান্দায় দাঁড়িয়ে সেদিনের মতো আকাশের দিকে নিষ্পলক চেয়ে আছে মাহা। শুধু কাঁধে মাথা রাখার জন্য পাশে আফনান নেই। গত 2 বছরে আফনানের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে মাহা। আফনান মারা যাওয়ার পর মুহূর্ত থেকে ঘরবন্দি করেছে নিজেকে, তালা ঝুলিয়েছে কণ্ঠনালীতে। শেষ কথা বলেছিল আফনানকে দাফন করার পর। সাদা কাপড়ে জড়ানো আফনানকে চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারেনি মাহা যে আফনান আর নেই। কিন্তু যেই মুহূর্তে আফনানকে দাফন করা হয়েছিল মাহা বুঝতে পেরেছিল আফনানকে আর কখনো দেখতে পারবে না, ছুঁতে পারবে না। আফনান ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। ছুটে গিয়েছিল শেষবারের মতো ওই চেহারাটা দেখতে, কিন্তু তার আগেই আফনান ঠেকে গিয়েছিল মাটির স্তরে। তখন মাহার মুখ থেকে তীব্র আর্তনাদ রূপেই নিঃসৃত হয়েছিল শেষ শব্দ, আফনান। মাহার সেই বুক ফাটা আর্ত চিৎকার সেদিন আশেপাশের প্রতিটা জীবন্ত সৃষ্টিকে ছুঁয়ে দিয়েছিল। সেদিনের পর শত চেষ্টা করেও কেউ কথা বলতে পারেনি মাহাকে। 4 দেয়ালের ভেতর নিজেকে আবদ্ধ করে ফেলেছে মাহা। এক বুক অভিমান নিয়ে কোনো রকমে বেঁচে আছে সে। রক্তাক্ত অতীতগুলো বারবার হানা দেয় মস্তিষ্কে, ভেঙে চুরে দিয়ে যায় মাহাকে প্রতিবার। মাহা তখন 8 মাসের ভারী শরীর। আফনান তার অসামান্য আদর যত্ন দিয়ে সবসময় পাশে থাকতো মাহার। নড়তে চড়তে অসুবিধা হতো বলে আফনান বাইরে বেশি বের হতে দিত না মাহাকে। রাস্তাঘাটে এত গাড়ি চলাচলের জন্য ভয় হতো আফনানের। আফনানের সুরক্ষা জালে মাহা সুরক্ষিত থাকলেও নিজেকে বাঁচাতে পারেনি আফনান। একদিন হসপিটাল থেকে ফেরার সময় একজন প্রেগনেন্ট মহিলাকে রং সাইড থেকে বেপরোয়া গাড়ি চাপা থেকে বাঁচাতে নিজে ঝাঁপিয়ে পড়েছিল সে। সৃষ্টিকর্তার ইচ্ছায় সেই গর্ভবতী মা বেঁচে গেলেও ছুটে আসা গাড়ির ধাক্কায় সব শেষ হয়ে যায় আফনানের। শেষবারের মতো চোখ বুজার আগে মাকে দেখার ইচ্ছেটা অপূর্ণই থেকে যায় তার। কথা দিয়ে কথা না রাখতে পারার যন্ত্রণাটাও অন্য সব যন্ত্রণাকে হার মানায় তখন। গুটি গুটি পায়ে একটা ছোট্ট প্রাণ বারান্দায় এসে মাহার পা দুটো ঝাপটে ধরল। অতীত থেকে বের হয়ে আসে মাহা, ঘুরে দাঁড়িয়ে কোলে তুলে নেয় তার আর আফনানের ছেলে মাহনানকে। মায়ের কোলে উঠে বাচ্চাটা হেসে উঠলেও চোখ বেয়ে অবিরাম জলধারা গড়ায় মাহার। মাহনানকে বুকে চেপে ধরে বলে, ভালোবাসি আফনান, আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি। এই জীবনের সবার চেয়ে বেশি ভালোবাসি।